সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো। চারজন অতিথি আমাদের সঙ্গে স্টুডিওতে এসে যুক্ত হয়েছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন হেলেন জেরিন খান এমপি, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক বিএনপি। এরপর রয়েছেন ডক্টর রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার। আমার বাদিকে রয়েছেন ডক্টর সাজিদুল হক রুবেল, কেন্দ্রীয় কমিটির সদস্য সিপিবি। সবশেষ রয়েছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আপনাদের চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই সারওয়ার তুষার আপনাকে দিয়ে। বাংলাদেশ ভারতের সীমান্ত নিয়ে বেশ গত 10-12 বছর 15 বছর বা দীর্ঘ সময়, স্বাধীনতার পর থেকেই তো এই বিষয়ে আলোচনা হচ্ছে। সীমান্ত হত্যা থেকে শুরু করে নানা বিষয়ে আমরা অমীমাংসিত অনেক বিষয়ে আমরা সবসময় কথা বলি, আপনারা রাজনীতিবিদরাও কথা বলেন। তো এখন যেটা হয়েছে, পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া স্থাপনের 45 দিনের মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে জমি হস্তান্তরের করা হবে, যেটা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তার নানা ধরনের সিদ্ধান্তহীনতার কারণে সেই জমি দেওয়া যায়নি, ফলে সব জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয় নাই। এখন শুভেন্দু অধিকারী খুব দ্রুততার সঙ্গে 45 দিনের মধ্যে সেই বিষয়টি সম্পাদন করবেন, তিনি এটা ঘোষণা দিয়েছেন। আপনার বক্তব্যটা একটু জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। এই যে নতুন সরকারটা এসছে কলকাতায়, পশ্চিমবাংলায়, এটা অনেকেই বলছেন যে বাম রাজ্য থেকে রাম রাজ্যে ভায়া দিদি রাজ্য। এই যে পশ্চিমবাংলার এই বিবর্তন, তারা তো তাদের পলিটিক্যাল অবস্থানের দিক থেকে, মতাদর্শিক অবস্থানের দিক থেকে খুবই প্রকাশ্যে অ্যান্টি মুসলিম। এই অ্যান্টি মুসলিম ক্যাম্পেইন করেই তারা ক্ষমতায় এসেছে এবং একটা বিশাল অংশের ভোটার, মুসলিম ভোটারকে, মানে যার মধ্যে আবার যাদেরকে বাদ দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগই মুসলিম ভোটার, বাদ দিয়ে তারপর তারা ক্ষমতায় এসেছে। ফলে তারা নানা ধরনের উত্তেজনা তৈরি করার চেষ্টা করবে এবং এই কাঁটাতারের বেড়া যেটা, এটাও তারই অংশ। পুশিন একটা বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে এবং এই জন্য আমাদের সরকারকে বেশ অ্যাক্টিভ থাকতে হবে এই বিষয়ে। এবং আমার মনে হয় যে এখানে যে বক্তব্যটা আপনি তুলে ধরলেন, পররাষ্ট্র উপদেষ্টা, সম্ভবত প্রধানমন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টা, তিনি যে কথাটা বলেছেন যে আমাদের তো তাদেরকে এটা কেয়ার করার কিছু নাই, আমরা এই বক্তব্যটা সমর্থন করি এবং আমরা এটা রিফ্লেকশন দেখতে চাই। আমরা কোনো শত্রুতা চাই না ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে, কিন্তু একটা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তো করতে হবে। এই 5 আগস্টের পর থেকে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে ভারতে মানে অসংখ্য সেমিনার হয়েছে ভারতীয়দের দিক থেকে, এবং সেখানে কিভাবে আবার তারা বাংলাদেশে তাদের নিয়ন্ত্রণটা পুনঃপ্রতিষ্ঠা করবে সেটা নিয়ে তাদের থিঙ্ক ট্যাঙ্ক অত্যন্ত উদ্বিগ্ন। এবং আমাদের এখানে এই নতুন সরকার আসার পরে তারা এখনও স্ট্র্যাটেজিকভাবে এই সরকারের সাথে, তারা যখন বলছে সম্পর্ক উন্নয়নের কথা, যখন আলোচনা হচ্ছে তাদের মিডিয়াগুলোতে কিংবা থিঙ্ক ট্যাঙ্কের মধ্যে, এমনভাবে তারা কথা বলে যেন আমাদের এটা একা ঠেকা এবং আমরা কোনো একটা অপরাধ করেছি, আমরা কোনো একটা অন্যায় করেছি, এখন আমাদেরকে সম্পর্ক ঠিক করার জন্য দৌড় দিয়ে দিল্লিতে যেতে হবে। কিন্তু আসলে তো আমাদের তো এখানে কোনো অন্যায় বা ইয়ের কিছু নাই। আমরা এখানে একটা গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থান আপনারা মেনে নিতে পারছেন না, দ্যাট ইজ ইয়োর প্রবলেম। এবং সম্পর্ক উন্নয়ন করার ক্ষেত্রে আপনাকে পদক্ষেপ নিতে হবে এবং আপনার ভুল পলিসির সমালোচনা করতে হবে যে আপনি একটা দলকে ক্ষমতায় রাখার জন্য বাংলাদেশের মানুষকে এবং সমস্ত রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে গেছেন। এবং বিএনপিকেও তারা এই এখন না ধরেন তারা বিএনপির সাথে কথাবার্তা বলছে, কিন্তু এতদিন ধরে তারা বিএনপিকে জঙ্গি ট্যাগ দিয়ে আসে নাই। বিএনপি হলো জঙ্গির কারখানা, বিএনপি হচ্ছে রাইট উইং পার্টি, এই সমস্ত কথা কিন্তু তারা বলেছে। এখন এগুলো সব ঠিক আছে, কিন্তু গত পরশুদিন সম্ভবত আপনার সীমান্তে 2 জনকে হত্যা করা হয়েছে, 2 জন বাংলাদেশিকে। এই যে সীমান্তে হত্যাকাণ্ডটা থামছে না, আমরা এ বিষয়ে সরকারের শক্ত পদক্ষেপ দেখতে চাই। মানে তারা কড়া ভাষায় এটা জানাতে হবে যে আমরা এটা আর টলারেট করব না। কারণ আওয়ামী লীগ এটা কখনোই, আওয়ামী লীগ সবসময় ভারত বলেছে যে এরা সব পাচারকারী, এরা সব গরুচোর। আওয়ামী লীগ এটা ইকো করেছে, বাংলাদেশের মিডিয়াগুলোর মধ্যে দিয়ে এটা প্রচার করেছে, অর্থাৎ আমাদের মানুষের দোষ। কিন্তু এই যে গরুচোর বলা হচ্ছে, ধরেন কথার কথা, গরুচোরের কথাই যদি বলি, তো গরু যে পাচার করছে কিংবা অন্য মাদকদ্রব্য যে পাচার করছে, এটা কি সে ওই পাশে কি ভূতের সাথে করে নাকি কারো না কারোর সাথে করে? ওই পারে আমরা কখনো দেখেছি কারোর গায়ে একটা, মানে আমরা চাই না কারো গায়ে গুলি লাগুক, কিন্তু একটা হাতে পায়েও কি কখনো গুলি লাগতে দেখেছি? কখনোই কিছু হয় না। কিন্তু একচেটিয়াভাবে আপনি, এমনকি আমার সীমান্তের ভেতরে ঢুকে অনেক সময় গুলি করে গেছে বিএসএফ। এটা তো চলতে পারে না। পৃথিবীর সবচেয়ে টেনশন যে সমস্ত সীমান্তে, সেখানেও এইভাবে জিনিসগুলো হয় না। নেপালের একজনকে হত্যা করেছিল সীমান্তে ইন্ডিয়া, নেপাল তীব্র রিয়াকশন দেখানোর পর ইন্ডিয়া আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছিল এই 4-5 বছর আগে। তাহলে বাংলাদেশ সেখানে পারবে না কেন? বরং বাংলাদেশকে তো নানাভাবে, বাংলাদেশ তো যেটা শেখ হাসিনা বলে গেছেন যে এত কিছু দিয়েছি যে সারা জীবন তাদের মনে রাখবে।
উল্টো আমাকে আপনি বারবার বঞ্চিত করছেন। এখন এই যে পশ্চিমবাংলা আমাদের জন্য, যেহেতু আমাদের একটা বড় সীমান্ত আছে তাদের সাথে, এবং তাদের মুসলিম যে পপুলেশন, মানে যারা পশ্চিমবাংলার অধিবাসী ভারতীয় নাগরিক, তারা কিন্তু মানে সীমান্ত ঘেঁষেই থাকে। ফলে এখন তাদেরকে ওই এনআরসি, সিএএ, আবার নতুন যুক্ত হয়েছে এই যে এসআইআর, এগুলোর মধ্য দিয়ে তাদেরকে অভারতীয় এবং বাংলাদেশি প্রমাণ করার চেষ্টা করা হবে এবং এখানে পুশিং করার চেষ্টা করা হবে। এটা আমাদের জন্য অলরেডি আমরা বার্ডেন্ড, কিন্তু রোহিঙ্গা এবং ভারত থেকেও অনেককে এখানে পুশিং করা হয়েছে, এবং এটা কিন্তু আমাদের জন্য একটা নিরাপত্তা ক্রাইসিসও। কয়েকদিন আগে পত্রিকা একটা জিনিস প্রকাশিত হলো, এই যে যখন সরকারের তরফ থেকে বলা হলো যে একটা জঙ্গি থ্রেট আছে, নিরাপত্তা ক্রাইসিস তৈরি হয়েছে, তখনই ভারতীয় বর্ডার দিয়ে এক তেহরিকি তালিবানের একজন জঙ্গি বাংলাদেশ ভ্রমণ করে গেছে পাসপোর্ট এবং ভিসা ছাড়া। এটা নিয়ে কিন্তু মেইন স্ট্রিম পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে। তাহলে কীভাবে এটা হলো? এটা কি আপনার মনে হয় যে তেহরিকি তালিবান, যে টিটিপি না কি জানো, তেহরিকি তালিবান অফ পাকিস্তান, হ্যাঁ টিটিপি, এই টিটিপির বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে পাকিস্তানের অভিযোগ হচ্ছে ভারত এদেরকে ইন্ধন দিচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা আফগানিস্তান সীমান্তে ভারত এদেরকে ইন্ধন দিয়ে থাকে। তো তারা কেন এখন এই মুহূর্তে হঠাৎ করে বাংলাদেশ সীমান্ত দিয়ে এরকম একজনকে ঢোকালো, এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো কী করলো? তাকে কেন এখানে ধরে জিজ্ঞাসাবাদ করা হলো না? সে কিন্তু এসে ঘুরে টুরে তার বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলে আবার চলেও গেছে। এগুলো পত্রিকা নিউজ অনুযায়ী আমি বলছি। তাহলে এটা তো খুব ডেঞ্জারাস। আপনি কাঁটাতারে বেড়া দিবেন, কিন্তু আবার একই সাথে এখানে আমাদের এখানে জঙ্গি ক্রাইসিস তৈরি করার জন্য নানা ধরনের ইন্ধন দেবেন। এটা তো হইতে পারে না। এই ক্ষেত্রে আমাদের সরকারকে খুব শক্ত ভূমিকা আমরা দেখতে। সরকার দলের সংসদ সদস্য আছেন আমাদের মাঝে, হেলেন জেরিন খান, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন সীমান্তে নতজানু হবে না বাংলাদেশ। এই বাংলাদেশ আর সেই বাংলাদেশ নেই। আসলে আমি বুঝতে চাই সেই বাংলাদেশ কোনটা আর এই বাংলাদেশ কোনটা, নতুন বাংলাদেশ? তিনি সঠিকটাই বলেছেন। আপনারা জানেন যে সেই বাংলাদেশ বলতে উনি বুঝিয়েছেন যে ওই বাংলাদেশকে, যে বাংলাদেশ 2008, 2014, 2018 এবং 2024-এর যে ফেক নির্বাচনের মধ্যে দিয়ে তথাকথিত নির্বাচন, এবং যেই নির্বাচনের সবচেয়ে বেশি সমর্থক ছিলেন আমরা দেখেছি যে ভারত, এবং ভারত থেকে তখন পররাষ্ট্র সচিব সুজাতা সিং পর্যন্ত এসে আমরা দেখেছি যে হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির প্রধান যে ছিল তাকে থ্রেট করেছিল যে ইলেকশনে যেতে হবে, না ইলেকশনে না গেলে বিএনপি কিংবা বিএনপির সাথে অ্যালায়েন্স যে দল ছিল জামাত ইসলাম, তারা ক্ষমতায় চলে আসবে। সেইভাবে তারা এই যে পরিকল্পিতভাবে যে নির্বাচনকে একটা ফার্সে পরিণত করেছিল, এবং যেই নির্বাচনের ভিতর দিয়ে বাংলাদেশের রাষ্ট্রটি একেবারে দুর্বল, তো মানে বলা চলে দুর্বল একটা রাষ্ট্রে পরিণত হয়েছিল। এবং অনেক সময় তো অনেকে বলতে চায়, এবং আমরাও বলি, যে একটা ফেল রাষ্ট্রে নিয়ে যাচ্ছিল কিংবা নিয়ে গিয়েছিল। বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে। বাংলাদেশ থেকে বছরে 75,000 কোটি টাকা বিদেশে অর্থ পাচার করা হয়েছে। তাই ওই বাংলাদেশ না, এখন এই বাংলাদেশ বলতে এটাই বুঝিয়েছেন যে এই বাংলাদেশে এমন একটি সরকার আছে যেই সরকারটি জনগণের ম্যান্ডেট নিয়ে 2/3 মেজরিটি চাইতে বেশি আসন নিয়ে যারা সরকার গঠন করেছে। আপনি তো এটা বুঝেন যে যেই দেশে একটা নির্বাচিত সরকার থাকে আর একটা অনির্বাচিত জোর করে মাফিয়া কিংবা স্বৈরাচারী সরকার থাকে, সেইটার সাথে তো একটা মানে জনগণের ম্যান্ডেট নেওয়া সরকার এক হতে পারে না। এটা আমরা অতীত দিনেও দেখেছি। ধরেন ইন্ডিয়ার সাথে বিভিন্ন সময়ে তো সম্পর্ক আমাদের টানাপোড়েন হয়েছে, ভালোও যেমন গিয়েছে, আবার কখনো কখনো কারণ যখনই বিএনপি ক্ষমতা এসছে, সেটা আপনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলেন কিংবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেন, আমরা গঙ্গা চুক্তির কথা জানি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে তিনি কিন্তু সেটা ন্যায্যতার ভিত্তিতে সেটা করেছিলেন, চুক্তি করেছিলেন। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো ফারাক্কা নিয়ে তিনি জাতিসংঘের মতো জায়গায় গিয়ে কিন্তু প্রতিবাদ করেছিলেন। এবং সেই সময় আমরা তো যে নীতিতে বিএনপি বিশ্বাসী, সেটা হলো সব দেশের সাথে মানে সুসম্পর্ক থাকবে, কিন্তু কেউ আমরা কারো সাথে মানে প্রভুর আচরণ কেউ করবে তার সাথে সেরকম সম্পর্ক থাকবে না। এই নীতিতেই তো মূলত। আরেকটা হলো যে দেখেন, এই বিষয়টা আমি এই জায়গায় বলতে চাই, পশ্চিম বাংলায় যেটা হচ্ছে, যে কাঁটাতারের কথা বলেছে, আজকে আমি শুনতেছিলাম আসার সময় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সাংবাদিকরা প্রশ্ন করছিলেন যে এটার ব্যাপারে আপনার কমেন্ট কি কিংবা আপনি কি চিন্তা করছেন। বলছেন যে অ্যাকচুয়ালি তো এটাই ফ্যাক্ট, পশ্চিমবাংলা একটা হলো ভারতের অঙ্গরাজ্য। আমাদের সম্পর্ক হলো রাষ্ট্র টু রাষ্ট্র, বাংলাদেশ টু ইন্ডিয়া, বা বাংলাদেশের সাথে তো মানে আমরা পশ্চিমবঙ্গের সাথে সম্পর্ক, এটা আমরা ওই দৃষ্টিকোণ থেকে দেখবো না। এটা দেখলে তো বাংলাদেশকে ছোট করা হচ্ছে, তো আমরা ওই দৃষ্টিকোণ থেকে দেখবো কেন? পশ্চিমবঙ্গে কি হচ্ছে? তবে এটা ঠিক যে পশ্চিমবঙ্গে যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে আমরা জানি যে ওখানে 30% হলো
মুসলিম ভোট। এবং মোদির যে সংগঠন আছে বিজেপি, তারাও কিন্তু সবসময় দেখা যায় যে তাদের যে কার্ডটা তারা খেলে, তারা মুসলিম বিদ্বেষী প্রচারণা করে। এবং এখানে সবচেয়ে বেশি আমরা দেখেছি যে এই কার্ডটা তারা ইউজ করেছে মুসলিম বিদ্বেষী। এবং সর্বশেষ শুভেন্দু যে নির্বাচিত হয়েছে মুখ্যমন্ত্রী, সে কিন্তু বলেছে যে তাকে একজন মুসলমানও ভোট দেয়নি। এবং পরে নির্বাচনের পরপরই আমরা দেখেছি কিভাবে মুসলিমদের উপরে অত্যাচার নির্যাতন হয়েছে। তা আমরা রাষ্ট্র হিসাবে আমরা মনে করি যে তাদের অঙ্গরাজ্যে কি হচ্ছে সেটা আমাদের দেখার বিষয় না। ভারত যদি কোনো ব্যাপারে আমাদের উপরে প্রভুত্ব দেখাতে চায়, সেই জায়গায় আমি মনে করি যে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে ওই বাংলাদেশ আমরা না, যে আমরা সেগুলো মেনে নিব। আপনি যে বাংলাদেশের কথা বললেন, সেই বাংলাদেশের সীমান্তে মানুষ হত্যা করতো, এই বাংলাদেশের সীমান্তে মানুষ দেখেন, এই বাংলাদেশে এতদিন এই সরকারটি আসার পরে এই প্রথম আমার মনে হয় যে দুজনা। এবং এটা আমার মনে হয় যে এটা যে আমাদের সরকার স্বাভাবিকভাবে নিবে। আপনার ওই সময় যে আমরা দেখেছি যে যখন কাটাতারে ইভেন আমরা ফেলানির মতো একটা ছোট্ট বাচ্চা শিশুকে যখন মানে হত্যা করে কাটাতারে ঝুলিয়ে রাখা হয়েছিল, তখন সেটাকে ডিফেন্ড করেছিল এবং বলেছিল যেভাবে সেটা মানে ইন্ডিয়ার পক্ষে যেভাবে স্টেটমেন্ট দিয়েছিল পররাষ্ট্রমন্ত্রী, এই পররাষ্ট্রমন্ত্রী ওইভাবে ওই ধরনের কথা বলার কোনো সুযোগ নাই, কোনো কারণ নাই। কারণ এর পিছনে বিরাট জনগণ আছে। আর ওই সরকারের পক্ষে কোনো জনগণ ছিল না, তাদের পক্ষেই ছিল ভারত। সেই কারণে ওরা ভারতের বিরুদ্ধে কোনো স্টেটমেন্ট, কোনো কথা বলার সুযোগ ছিল না। কিন্তু বর্তমান সরকার এই ধরনের যখনই অন্যায় দেখবে, যখনই অসঙ্গতি দেখবে, যখনই ভারত এই ধরনের মানে ভুল অপকর্ম করবে কিংবা আমাদের নাগরিককে অন্যায়ভাবে হত্যা করার চেষ্টা করবে, সেইটার তীব্র প্রতিবাদ হবে, সেটা সরকার থেকে হোক আর জনগণ থেকে হোক। আমার মনে হয় এখানে কোনো রকমের সার পাওয়ার কোনো সুযোগ নেই। জি, ডক্টর সাজেদুল হক রুবেল, আমি একটা বিষয় আপনার কাছে বুঝতে যাচ্ছিলাম। এই যে হেলেন জেরিন খান এমপি, উনি বলছিলেন যে পশ্চিমবঙ্গ তো আসলে একটা আলাদা একটা মানে কেন্দ্রীয় সরকারের অংশ, ঠিক আছে, কিন্তু কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গেই বাংলাদেশ সরকারের সম্পর্ক। কিন্তু বিগত দিনে আমরা তিস্তার ক্ষেত্রেই তো দেখলাম যে ভারত সরকার তো বললেন যে মমতা ব্যানার্জির কারণে সে সময় তিস্তা চুক্তি বাস্তবায়ন করা যাচ্ছে না। এখন যে নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে আসলো, বাংলাদেশের অবস্থান থেকে এটা কতটা মানে সুবিধাজনক না অসুবিধাজনক, কোন অবস্থানে বাংলাদেশ? ধন্যবাদ। যদি তিস্তা চুক্তির প্রসঙ্গে বলেন, তাহলে বাংলাদেশের কোনো মানে আইন ব্যয় কিছুই হয় নাই, ঠিক আছে, কোনো পরিবর্তনই হয়নি আর কি। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, তিস্তা পানির বন্টনের ক্ষেত্রে আর কি, সেই ক্ষেত্রে দেখবেন যে ওই সময় যে MOU স্বাক্ষরিত হয়েছিল মোদির সাথে আমাদের ওই সময়কার শেখ হাসিনার সাথে, সেটার ব্যাপারে প্রোটেস্ট করেছিলেন হচ্ছে মমতা প্রোটেস্ট করেছিল। ওটা তখন হচ্ছে তার মমতার উসিলা দেখায় বন্ধ হয়ে গেছিল আর কি। তো মমতা কেন প্রোটেস্ট করছিল আর কি? কারণ মমতার নিজের ভোট বাঁচানোর ব্যাপার ছিল, নিজের রাজ্যে পানির একটা বিষয় ছিল। তখন কিন্তু বিজেপির নিজের দল ক্ষমতায় ছিল না, এখন হচ্ছে মোদির নিজের দল ক্ষমতায়। বলা হয় এটাকে ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, বর্তমান পশ্চিমবাংলার গভর্নমেন্টকে। তো এই ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট তো আরও বেশি হচ্ছে পশ্চিমবাংলার স্বার্থ, আপনার শুভেন্দুদের স্বার্থ আর হচ্ছে মোদির স্বার্থ, দুই স্বার্থ একেবারে অ্যামালগামেট হয়ে যাবে আর কি। ফলে এই জায়গায় আপনি হচ্ছে ওই হিসাবটা যে মমতা মানা করেছে শুভেন্দু হ্যাঁ করবে, তার হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ আপনি এই ক্ষেত্রে খুঁজে পাবেন না আর কি। আর একটা মজার এবং একটা খুব মানে বিশ্রী ব্যাপার আছে। বিশ্রী বিষয়টা হচ্ছে যে আপনি হচ্ছে সেই 47 থেকে শুরু করে এই 2025 পর্যন্ত 26 পর্যন্ত আপনি পশ্চিমবাংলায় যত সরকার দেখেছেন, যতগুলো সরকার আপনার এসেছে, প্রাদেশিক বা রাজ্য সরকার এসেছে, সবকটা রাজ্য সরকারের সাথে এই রাজ্য সরকার একটা বড় পার্থক্য আছে। সেখানে হয় ছিল হচ্ছে সেকুলার কংগ্রেস, নয় ছিল সেখানে বাম ফ্রন্ট, হ্যাঁ, এরাই হচ্ছে দীর্ঘ সময় 2011 সাল পর্যন্ত কাটিয়ে দেওয়া হয়েছে একদম। এরপরও মমতা এসছে, মমতা আসার পর মমতা রাজনীতি সম্পর্কে একটু পরে সুযোগ থাকলে বলবো আর কি। তারপর মমতা চেষ্টা করেছে সেকুলার রাজনীতিটা নিয়ে আসার চেষ্টা করতে। এইবার একেবারে অ্যান্টি সেকুলার, ধর্মনিরপেক্ষতা বিরোধী শক্তি, যারা
ভারতের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতাকে মুছে ফেলতে চায় এই শুভেন্দুরা। সেই ধর্মনিরপেক্ষ শক্তি এখন ক্ষমতায় আসছে, যারা প্রচণ্ডভাবে হচ্ছে মৌলবাদী সাম্প্রদায়িক হিন্দু ধর্মভিত্তিক রাজনীতির উপর প্রতিষ্ঠিত। এই সাম্প্রদায়িক রাজনৈতিক শক্তি যখন পশ্চিমবাংলায় ক্ষমতা থাকবে এবং দিল্লিতে ক্ষমতা থাকবে, তখন তার পার্শ্ববর্তী সকল প্রতিবেশী, ঠিক আছে, সকল প্রতিবেশী হচ্ছে বিপদাপন্ন হবে। এবং আমরা কিন্তু এখন হচ্ছে মোটামুটি তো অনেক দিক দিয়ে ঘেরাও। মেঘালয় বিজেপি, আসামে বিজেপি, ত্রিপুরায় বিজেপি, পশ্চিমবাংলায় বিজেপি, চারদিকে বিজেপি, ঠিক আছে। ফলে আমাদের যে সীমান্তের যে প্রসঙ্গ থেকে এতগুলো কথার অবতারণা হচ্ছে, তো সেই বিষয়গুলো তো থাকবেই। আপনি দেখেন যে এই সরকার ক্ষমতা আসবার পর প্রথম 1 মাস বা 45 দিনে কখনো মানে আপনি দেখবেন সীমান্তে কোনো ঘটনা ঘটে নাই, খুবই স্মুথ ছিল সীমান্ত। কিন্তু এই যখনই হচ্ছে আপনার হচ্ছে এই সরকার পরিবর্তন হলো, ওখানকার রাজ্য সরকার পরিবর্তন হয়ে গেল, তারা একটা টেস্ট কেস ঘটায় দিল, আমাদের 2জন তরুণকে হত্যা করলো, একজন তার মধ্যে কলেজ ছাত্র, এরকম 2জন তরুণকে তারা হত্যা করে বসায় দিল। এবং সেই পুরনো হচ্ছে ব্যবহার করছে তারা বয়ান, স্ক্রিপ্ট। হ্যাঁ, সেই পুরনো এটা। এবং আমাদের দেশের বিজেপি এবার ওটা বলতেছে, হ্যাঁ বিএসএফ আমাদেরকে বলছে ওরা চোরাচালানে যুক্ত ছিল, তাই ওরা ওদেরকে মানে ধরতে গেছে, মারামারি হয়েছে, তারপর মারা ফেলছে। তো এই একই গল্প বলার পর কিন্তু সেইভাবে করে এই হত্যাকাণ্ডগুলো সেইভাবে করে তো মানে অনেক দেরিতে কিন্তু হচ্ছে এটার রিয়াকশনটা হইলো আর কি। ওই সময় আজকে যেমন বলছেন যে সীমান্ত মতো যেমন হবে না বাংলাদেশ, এই বাংলাদেশ সেই বাংলাদেশ না, এরকম একটি বক্তব্য কিন্তু তখনও আমরা শুনেছিলাম যে হচ্ছে দিল্লিকে কড়া বার্তা দেওয়ায় এই 45 দিন বা 30 দিন কোনো হত্যাকাণ্ড ঘটে নাই। আসলে বিষয়টা হলো সেই জায়গায়, আসলে বিষয়টা হলো যে আমার ডিপ্লোম্যাটিক্যালি, ঠিক আছে, আমাকে হচ্ছে এই জায়গায় আগাইতে হবে। আপনার কাছে আসবো আবার একবার বিস্তারিত জানবো। রাকিব আল হাসান, আপনার কাছে আসতে চাই। বিরতির আগে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে আমাদের সীমান্তে যে জিনিসটা সম্ভব হচ্ছে। আপনি ছোট্ট দেশ নেপালের কথা যদি বলি, সেখানে যিনি বালেন্দ্র শাহ কি ঘটনাটা ঘটাইলেন, মানে সচিব পর্যায়ের লোক গেলেন সেখানে, তিনি বলছেন না মিটিং করবো না, আসলে নরেন্দ্র মোদীকে আসতে হবে। এই যে মন্ত্রীকে আসতে হবে, দেশপ্রেমের জায়গাটা এবং তার যে মানে মানে পাওয়ার কিন্তু খুব নাই, মানে কথা বলার জন্য যে পাওয়ার লাগে। হেলেন জেরিনাপা বলছিলেন যে জনগণের শক্তি, যদি জনগণের শক্তি কোনো সরকার প্রধানের প্রতি বা সরকারের প্রতি থাকে, তাহলে এই কথাগুলো বলা যায় নাকি? খুব ইন্টারেস্টিং প্রশ্ন। আমি যেটা বলতে শুরু করছিলাম সেটা আপনি বলে দিলেন। যাই হোক, আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ তিনি বলেছেন যে তিনি কোনো মন্ত্রী লেভেল ছাড়া উনি কারোর সাথে বসবেন না, যার কারণে ভারতের কোন মন্ত্রণালয়ের একজন সচিবের সফর ক্যান্সেল হয়ে গেল অলরেডি। কিছুদিন আগে আমাদের সম্ভবত ইউকে হাইকমিশনের যিনি ডেপুটি অ্যাম্বাসেডর, উনি পুরোপুরি অ্যাম্বাসেডরও না, বা ফার্স্ট সেক্রেটারি সেকেন্ড সেক্রেটারি হতে পারে, তার সাথে আমাদের শিক্ষামন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী এবং শিক্ষা উপদেষ্টা 3 জনের সাক্ষাৎ করেছিলেন। এবং এটা নিয়ে ফেসবুকে দেখলাম যে অনেক যারা ডিপ্লোম্যাটিক সাংবাদিক কভার করে তারা অনেক সমালোচনা করেছিলেন। আমরা আসলে ধরেন আমাদের জাতিগতভাবে আমাদের সাদা চামড়ার প্রতি একটা দুর্বলতা আছে আমাদের, যেহেতু আমরা ব্রিটিশের দীর্ঘদিন ছিলাম, ব্রিটিশের আগে পর্তুগিজ, ওলন্দাজ অনেক এখানে শাসন করে গেছে, তো আমাদের সাদা চামড়ার প্রতি একটা জাতিগতভাবে জিনগতভাবে একটা দুর্বলতা আছে। এবং আমাদের পররাষ্ট্রনীতি আমরা বাংলাদেশ ফার্স্ট বলছি, কিন্তু ধরেন আমাদের পররাষ্ট্র যে নীতি আমাদের সংবিধান অনুযায়ী, সেই নীতিতে এখন আগালে আপনি আগাইতে পারবেন না, কারণ আমাদের এখানে কথা বলা আছে যে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয় বা কারোর সাথে শত্রুতা নয়, এই জাতীয় কথাটা আছে। কিন্তু এখন পোলারাইজেশনের যুগ। আমি একটা উদাহরণ আপনাকে দিই। ধরেন এই যে তিস্তা চুক্তির যে কথাবার্তা হচ্ছে না, তিস্তা চুক্তির যে ডাইমেনশনটা আপনি দেখেন, তিস্তা সবসময় একটা জিও স্ট্র্যাটেজিক্যাল প্রকল্প। তিস্তাকে আমি সাধারণ কোনো নদীর চুক্তি, সাধারণ কোনো পানি চুক্তি মনে করি না। কেন মনে করি না? ধরেন চাইনিজ যে বিআরআই প্রকল্প আপনি নিশ্চয়ই জানেন, তো চায়না হচ্ছে কি 2টা প্রকল্প দিয়ে সারা ওয়ার্ল্ডকে সে কানেক্ট করার চেষ্টা করছে। একটা হচ্ছে বিআরআই, একটা হচ্ছে স্ট্রিংস অফ পার্ল, একটা নদী পথে একটা সড়ক পথে। এবং আপনি দেখেন চায়না তার সিআরসিসি, এনআরসিসি, তার সব পৃথিবীর সব জায়গায় তার রেল প্রকল্প কীভাবে একটা দেশের সাথে আরেকটা দেশে কানেক্ট করে, পুরো আফ্রিকা তার কন্ট্রোল নিয়ে গেছে সে। ইভেন তার পোর্টগুলোর সাথে কীভাবে সে কানেক্ট করে। তো সে জায়গা থেকে আপনার আমি লেটেস্ট বক্তব্য দিব, আমার 2 আলোচক বলে ফেলছেন অনেক কিছু, আমি একটু এগুলো বাদ দিয়ে একটু বলতে চাই। ধরেন আমাদের এই একই সাথে আপনি যখন পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টা যখন ইন্ডিয়াতে গেলেন, অন দ্য আদার হ্যান্ড 19 সদস্য বিশিষ্ট একটা কমিটি, বিএনপির টিম, বড় আকারের একটা টিম, যেখানে অনেকজন এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন, মন্ত্রীরাও ছিলেন, উপদেষ্টা ছিলেন, তারা চীন সফর করলেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব তিনিও গেলেন। তার মানে বাংলাদেশ সরকার এই মেসেজটা দেওয়ার চেষ্টা করতেছে যে দেখো, আমি কারোর জন্য এককভাবে বসে থাকার জন্য
বসে নাই, আমার বিকল্প রাস্তা খুঁজতে হবে, বা আমার এই পোলারাইজেশনের যুগে আমার সবগুলা পথেই মানে দরজায় কড়া নাড়তে হবে। ওই সফর থেকে ঘুরে আসে আবার তার পরবর্তী সময় যখন ওরা আসলো, তারপর আবার মন্ত্রী যিনি ডক্টর খলিল রহমান, তিনি আবার 3 দিনের সফর করে চীন থেকে ঘুরে আসলেন। আসার পর আবার এখানে আমি একটা ইন্টারভিউ দেখলাম, যিনি পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি আজকে যে কথাটা বললেন, তিনি আবার একই কথা বলেছেন যে আমরা তিস্তা চুক্তির জন্য পজিটিভ অগ্রগতি করতেছি চীনের সাথে, এবং সেখানে এক্সিম ব্যাংক অর্থায়ন করতে রাজি আছে। সুতরাং এই যে চীনের তিস্তার যে প্রকল্প, সেটার জন্য আমি মনে করি না যে ওই রুয়াবের যে কথা বলছে অগ্রগতি হবে কি হবে না, বা এটা নিয়ে কিছু হয় নাই, কিন্তু আমি এটাকে একটা ভিন্নাঙ্গলে দেখতে চাই অন্য লেন্সে। সেটা হচ্ছে ধরেন যে আমি একটা আর্ট ফিউশনে ফিরতে চাই। ধরেন 2011 সালে তখন মানে ডাবল ইঞ্জিন থাকার একটা সুবিধা আছে, অসুবিধা আছে। অসুবিধাটা আবার ডাবল ইঞ্জিন না থাকলে একটা অসুবিধা আছে। ধরেন এতদিন মমতার গাড়ে বন্দুক রেখে বলতো যে মমতা চায় নাই কারণ আমরা একটা বিষয়ে আগাতে পারতেছি না, কিন্তু আপনার কাছে কি সেটা মনে হয় যে এটা এককভাবে মমতার সিদ্ধান্ত ছিল? এটা কখনোই মমতার এককভাবে সিদ্ধান্ত ছিল না, কিন্তু জাস্ট আপনার ডিপ্লোমেসি মেনটেন করার জন্য আপনাকে এটা বলতে হবে। এই কারণে তারা ডাবল ইঞ্জিন সরকার থাকলে এটা বলতে পারে না। এখন যখন ডাবল ইঞ্জিন সরকার আসছে তখন কিন্তু তাদের এই বলার সুযোগটা কমে গেল। মানে আপনি যখন টেবিলে নেগোসিয়েশন করবেন তখন তো অটোমেটিকলি এই টপিকটা উঠতেছে না। এবং 2011 সালে যখন মনমোহন সিং আসলো তখন এরকম হচ্ছে কি, ধরেন মনমোহন সিংও সীমান্ত চুক্তি করার জন্য হাসিনাকে এরকম বলছে যে আমার অঙ্গরাজ্যগুলো চাচ্ছে না। যখন ডাবল ইঞ্জিন হলো, কংগ্রেস মিলে গেল, তখন কিন্তু সীমান্ত চুক্তি করতে সে বাধ্য হলো। এবং এবার আমি মনে করি যে তিস্তা চুক্তি সে ভারত এরা ছাড়তে চাইবে না। কেন আপনাকে বলি, ধরেন বিআর এবং স্ট্রিটস অফ পার্লের কারণে ভারতের যে সেন্সিটিভ এরিয়াগুলো আপনি যদি দেখেন, তার ডেমোগ্রাফিক বা জিওগ্রাফিক্যাল ম্যাপটা, তার 5টা-6টা তার অনেকগুলা দুর্বল জায়গা আছে। এক হচ্ছে ধরেন তার পাকিস্তান সীমান্ত, কন্টিনিউয়াস 5 লক্ষ সেনা মোতায়েন, তার লাদাখ সীমান্তে চায়নার সাথে 3 লক্ষ সেনা মোতায়েন, তার অরুণাচল বলেন, কাশ্মীর বলেন, ইভেন নর্থ ইস্ট এরিয়া যেটাকে আমরা 7 সিস্টার বলি, সেটাও খুব মানে ভালনারেবল জায়গা। এবং এই 7 সিস্টার নিয়ে সে সবসময় শঙ্কিত। আপনি দেখেন এই 7 সিস্টার নিয়ে সে বিএনপির সাথে তার সম্পর্ক খারাপ করলো। তারপর হচ্ছে বিএনপি যখন 6 সালে ক্ষমতা হারালো, তারপরে গত 20 বছর বিএনপিকে জামাত পাকিস্তানের জঙ্গি সরকার বলে একটা ট্যাগিং, যে একটা কমন ফ্রেমিং আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার, যেটা তুষার ভাই যেটা বললেন। তো সেই জায়গা থেকে ধরেন এই জায়গাটা কিন্তু তারা সবসময় করতো। এখন তারা আমি মনে করি যে তাদের প্রয়োজনে তারা করতে বাধ্য হবে। কারণ হচ্ছে কি, না হলে আপনি সরকার তো বলতেছে আমি চীনের কাছে যাবো, আমি তোমার কাছে বসে থাকবো না। অলরেডি চীনের এক্সিম ব্যাংক এটা অর্থায়ন করতে রাজি। তো সে এটা হাতছাড়া করতে চাবে না। কেন হাতছাড়া করতে চাবে? আর একটা উদাহরণ আপনাকে দিয়ে, 2022 সালে শেখ হাসিনা যখন ভারত সফর গেলেন, তখন ভারত শেখ হাসিনা একটা অফার দিল যে আমি তোমার এখান থেকে আমি একটা সরাসরি রোড করতে চাই, যেটা তোমার হিলি গাইবান্ধা দিয়ে ঢুকে আমার 7 সিস্টারকে কানেক্ট করবে। এবং হাসিনা যখন লাস্ট ক্ষমতা হারা, তার কিছুদিন আগে একটা আন্দোলন হলো না, যে বিনা শুল্কে সে এখানে রেল ট্রানজিট দিয়ে দিল। ইভেন তারা এই প্রস্তাব দিয়েছিল তারা 2nd যমুনা সেতু করে এটা কানেক্ট করবে, কারণ এছাড়া তাদের আর কোনো রাস্তা নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি ভারত এটা নিয়ে সবসময় শঙ্কিত। এবং এবছর বাংলাদেশের সাথে ভারতের গঙ্গা চুক্তি শেষ হচ্ছে, ফারাক্কা চুক্তি রিনিউ হবে, একই সাথে তিস্তা আলোচনা টেবিলে থাকবে। যেটাই মনে করি যে সরকার যেটা করতেছে, এই সরকার তার ডিপ্লোমেসিটা মাল্টি রোল ইফেক্টে যাচ্ছে। আপনি দেখেন কিছুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী তিনি ইউরোপিয়ান ইউনিয়নে ব্রাসেলস থেকে, আমি শেষ করি 10 শেষ করি, সেখানে গিয়ে 10 শেষ করে দিয়ে যাই। তারপর উনি ওখানে গিয়ে উনি পিসিএ চুক্তি করলেন, যেটা সাউথ এশিয়ান দেশ হিসেবে প্রথম। এবং আমাদের হয়তো আপনি বলতে পারেন যে আমেরিকা চুক্তি আমরা মেনতে বাধ্য হলাম, কিন্তু ধরেন আমাদের এই বৈশ্বিক যুগে টিকে থাকতে হলে আমাদের কার সাথে কোন রোল প্লে করতে হবে, আমি মনে করি এই সরকারটা ভালো করে বুঝেই সরকার ক্ষমতায় আসছে, এবং সরকার এই পাঁচটা জানে। কারণ জনগণের ক্ষমতায় সরকার টিকে থাকতে চায়, জনগণের সরকার অর্থায়নে জনগণের ম্যান্ডেট নিয়ে সে আগেই ক্ষমতায় ছিল এবং আগামীতেও সে থাকতে চায়, যার কারণে জনগণের জন্য যেটা বেস্ট বাংলাদেশ ফার্স্ট নীতিতে। এই কারণে দেখবেন তার মোটোটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আগে ছিল টেক ব্যাক বাংলাদেশ, মানে বাংলাদেশটাকে তুমি রিক্লেম করার পরে গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ক্ষমতা আসছে, সবার আগে বাংলাদেশ নীতি সে এগিয়ে যেতে চায়। সফল হবে কি হবে না সেটা অন্য আলাপ, কিন্তু সে জনগণের এই পাঁচটা বুঝে সে আগাতে চায় এবং প্রত্যেকটা জিনিসে সে জবাব দিতে চায়। সরওয়ার তুষার, আমরা ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা বলছিলাম, সীমান্ত হত্যা নিয়ে কথা বলছিলাম, এবং তিস্তা চুক্তির বিষয়ে আলোচনায় গঙ্গা এবং ফারাক্কার বিষয়টি সামনে এসেছে। আমরা এখন এই বিষয়ে একটু কথা বলতে চাই যে পুশিনের যে বিষয়টা, আমরা এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল যে এটা তো একটা শঙ্কার বিষয়, আমরা তো টেনশনে আছি, আসলে এটা আমরা মোকাবেলা কীভাবে করব। পুশিন কিন্তু এই সরকার নতুন আসা এটা শঙ্কা নতুন করে তৈরি হয়েছে, কিন্তু পুশিন তো ভারত আগে থেকেই করে আসছিল। আমাদের পার্বত্য চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় পুশিন করেছে, এবং সেই ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার কিছু কিছু প্রতিবাদ করেছে, কিন্তু এটা ঠেকাতে পারে নাই। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখলাম যে সব রাজনৈতিক দলগুলিকে নিয়ে বেশ কিছু বিষয় ঐক্যমতের হয়েছিল, এখন সেই জিনিসটার সুযোগ আছে কিনা? হ্যাঁ, আমি তো মনে করি যে সরকারের উচিত যে এই বিষয়ে অন্তত এই ইস্যুতে যে পুশিন কিংবা ভারতীয় পশ্চিমবাংলার যে আমাদের এখানে এখন নতুন সরকার এসে যে ধরনের বৈরী আচরণ করবে, এই ক্ষেত্রে যদি সরকার বিরোধী দলকে
পাশে চায়, অবশ্যই বিরোধী দলগুলো পাশে থাকবে, কারণ আমাদের এইটা অন্তত এটার ব্যাপারে একটা ন্যাশনাল কনসেনসাস আছে যে আমাদের উপরে যে আধিপত্যবাদ বিরোধী যে একটা সেন্টিমেন্ট আমাদের দেশে আছে, ন্যায্যতই আছে। অনেকগুলো ইস্যু, বাণিজ্য, পানি, সীমান্ত হত্যা, মাদক কারবারি, এই সমস্ত বিষয়ে আমরা তো অনেক দিন ধরে ভুক্তভোগী, ফলে সেখানে একটা রাজনৈতিক ঐক্যমত অবশ্যই আছে। এখন এই নতুন করে পুশিনের ক্ষেত্রে আমি দেখলাম যে বিজেপিকে মানে একটা আরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে এবং সজাগ থাকতে বলা হয়েছে, এবং কোনো ধরনের পুশিন করে ফেলতে পারলে কিন্তু তখন আর কিছু করা যায় না, এটাকে আপনাকে আগেই ঠেকাতে হবে। এবং বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটা বলতে হবে, মানে ইন্ডিয়াকে এটা সব বলতে হবে যে এটা আমরা টলারেট করবো না, কারণ এটা আমাদের জন্য একটা সিরিয়াস থ্রেট। আপনি কাকে না কাকে পাঠাবেন আমরা জানি না, আমরা এটা কেন নিব, আপনার সমস্যা। এবং আপনি আপনার নাগরিককে মানে বাংলাদেশি বলে তারপর আমাদের এখানে পাঠিয়ে দিতে চাচ্ছেন, এটা যদি একবার তারা প্রতিষ্ঠা করতে পারে তারপর তারা এটা সব দিক থেকে করতে চাইবে, যেটা ভাই বলেছেন যে এখন তো আমরা আমাদের চতুর্দিক থেকে এখন আসলে বিজেপি সরকার হিসেবে রয়েছে, ফলে তারা এটা খুব চেষ্টা করবে তাদের মুসলিম বিদ্বেষী রাজনীতির জন্য। তো সেখানে আমাদেরকে এটা ঠেকানোর জন্য সরকারের উচিত এটা তো আর দিল্লির সাথেই কথা বলতে হবে, কারণ আমরা তো ঢাকা টু দিল্লি ডিল করি, ফলে সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয় এখানে যদি শক্ত ভূমিকা নেয় তাহলে সেখানে তারা অবশ্যই বিরোধী দলকে পাশে পাবে। জি, ডক্টর সাদুল রুবেল, আপনি বিরতির আগে অসমাপ্ত কিছু কথা ছিল, আপনি বলতে যাচ্ছিলেন। আসলে এখানে কতগুলো ব্যাপার কি, আপনি তিস্তার কথা যদি চিন্তা করি আমরা, বা গঙ্গা পানি চুক্তির কথা চিন্তা করি, গঙ্গার পানি চুক্তি যেই পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছিল, দুই দেশের যে ভৌগোলিক অবস্থার মধ্যে তৈরি হয়েছিল সেটা বদলাই গেছে। বাংলাদেশেরও ভৌগোলিক অবস্থা বদলাইছে, ভারতের বদলাইছে, সবচেয়ে বড় বদল হয়েছে ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ুর পরিবর্তন হয়েছে। ফলে যে তথ্য উপাত্ত বা যে ডাটার উপর নির্ভর করে এই ট্রিটিগুলো ছিল সেগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে। সেই জায়গায় কিন্তু বাংলাদেশে অনেক বেশি স্মার্ট, অনেক বেশি অ্যাডভান্স মুভ দরকার। ভারত কিন্তু সেই মুভগুলো করে রাখবে, করে সে এমন অনেক ধরনের যৌক্তিক তৈরি করবে, কারণ আপনাকে মাথায় আগে বসাইতে হবে আর কি, যে আপনি হলেন ভাটির দেশ আর ওরা হলো উজানের দেশ। আপনি এখানে যতই ব্যারেজ বানান, চায়নার সাথে ইয়া করে ব্যারেজ বানান, কোনো সমস্যা নাই, এখানে 1000 কোটি টাকা খরচ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার লাগবে পানি। পানি আসবে কোথা থেকে? পানি কি চীন থেকে আসবে, না পানি বঙ্গোপসাগর থেকে আসবে, নাকি মায়ানমার থেকে আসবে? পানি আসতে হবে ওই উজানের 3 দেশ, ভুটান, নেপাল কিংবা ভারত, যেসব জায়গায় উৎস তৈরি আছে। এই নদীর পানিগুলোর উৎস হলো এদের সেই জায়গাগুলোতে আছে, হিমালয় পর্বতমালাকে কেন্দ্র করে, সেখান থেকেই আসবে। সেই উজানের দেশ থেকে এই ভাটির দেশ বাংলাদেশে পানি আসবে। ফলে এই জায়গায় অবশ্যই আপনাকে হ্যাঁ, এটা শুধুমাত্র বায়োলেটারাল ডিপ্লোমেসির ব্যাপার না, এটা টোটালটাই এটা মানে আপনার জিওপলিটিক্যাল ডিপ্লোমেসিতে আপনাকে যাইতে হবে, মাল্টি ডাইমেনশনাল ডিপ্লোমেসিতে আপনার যাইতে হবে। ডক্টর রাকিব কতগুলো মানে হিন্টস দিয়েছেন আর কি। এদের আসল ডিপ্লোমেসিটা হয় কি, উইন উইন হয়। আমার হাতে একটা জিনিস আছে, তোমার হাতে আছে, তোমার হাতে আছে পানি, আর আমার হাতে আছে এমন কোন একটা ব্যাপার যেটা তোমার দেশের নিরাপত্তার জন্য, তোমার দেশের অখণ্ডতার জন্য খুব প্রয়োজনীয় একটা ব্যাপার, সেটা হচ্ছে আমার সম্পদ। আমরা আসো, তুমি পানি দাও, আমি এটা দিই, এইভাবে করে ডিল করতে হবে। অতীতে যে সরকারগুলো দেখা গেছে, বা আমাদের হাসিনা সরকার যেটা দেখা গেছে, সেটা হচ্ছে আপনি নিঃশর্তভাবে সব দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি তার বিনিময়ে যেটা নেওয়া সেটা নিতে পারেন নাই। এই জায়গায় যে বলে যে উইন উইন ডিপ্লোমেসি প্রয়োজন, তুমিও যেত আমিও যেত, আমি তোমাকে হারাইতে চাই না, তুমিও জিতবা, তুমি ভারতও জিতো, আমিও জিততে চাই। তোমার সমস্যাটার ক্ষেত্রে আমার যে ভূমিকাটা আছে সেইখানে আমি ভূমিকা রাখবো, আমার যে সমস্যার জায়গা আছে পানি দরকার, আবার সেই পানির জায়গাটায় আমার ভূমিকা রাখার প্রয়োজন আছে আর কি। ফলে আমরা এই অ্যাপ্রোচটা অবশ্য ভালো, যে যে আমি তোমার জন্য কিন্তু বসে থাকবো না, হ্যাঁ, আমি শুধু তোমার দোকান থেকে জিনিস কিনবো না, আমার আরো দোকান আছে আর কি। এইরকম একটা অ্যাপ্রোচ দেওয়াটা ভালো, কিন্তু আসল যে মানে ম্যাটার যেটা হলো পানি, সেটা তো গিয়া ওর হাতে। আমার তো ওর হাত থেকে আমাকে জিনিসটাকে নিয়ে আসার জন্য আমাকে সেই জায়গায় সেইভাবে করে পররাষ্ট্রনীতির জায়গাগুলোকে আমাকে ঠিকঠাক করতে হবে। কিন্তু আবার একটা বিষয় আছে, পুশিনের যে সমস্যা আছে, পুশিনের সমস্যা তো ছিলই, এখন এটা আরো তীব্র হবে, এটা আরো তীব্র জায়গায় পৌঁছবে। কেন, এখন তো তারা ওপেন ডিক্লেয়ার করে ফেলছে যে তারা গিয়ে তাদেরকে ভারতীয় মুসলমানরা ভোট দেয় নাই, হ্যাঁ, বিজেপিকে ভারতীয় মুসলমানরা ভোট দেয় না। কারণ স্বাভাবিক, যে কোনো দেশের সংখ্যালঘু সম্প্রদায় সেই দেশের যে ডানপন্থী সরকার থাকে তার বিরুদ্ধে কারা লড়াই করতেছে তাদেরকে ভোট দেয়।
এবার আরেকটা কথা একটু মনে রাখতে হবে, দর্শকরা একটু মনে রাখা দরকার, এখানে কিন্তু পশ্চিমবাংলার মুসলমানরা যে এবার শুধুমাত্র তৃণমূলকে ভোট দিছে তা কিন্তু সঠিক না। তারা কিন্তু এবার হচ্ছে যে হুমায়ুন কবিরের যে বিদ্রোহী পার্টি সেখানে ভোট দিছে, তারা বামফ্রন্টকে ভোট দিছে, এবং দেখবেন যে কংগ্রেস, ইউজেপি এবং বামফ্রন্ট সিপিএম এখান থেকে যারা জিতছেন তারা প্রত্যেকে কিন্তু মুসলিম ক্যান্ডিডেট। মানে কমিউনিস্ট পার্টির যে জিতছেন মোস্তাফিজুর রহমান রানা, তিনি মুসলিম ক্যান্ডিডেট। ভারতের কংগ্রেস আয়ের যে দুজন জিতছেন তারাও মুসলিম ক্যান্ডিডেট। ফলে মুসলমানদের ভোট যে কনসিডারেট হয়, যেটা শুভেন্দু বলে শুধু তৃণমূল পায়, শুধু তৃণমূল পায় না, ঠিক আছে, শুধু তৃণমূল পায় না। এটা সমস্ত সেকুলার পার্টিগুলোই ভাগ বাটোয়ারা করে এবার নিছে আর কি। নিতে গিয়ে একটা সমস্যা হয়েছে, আর সাথে সাথে এসআইআর আছে। এসআইআরটা করার উদ্দেশ্য হচ্ছে এই জায়গায় খুব একটা সাংঘাতিক ব্যাপার রয়েছে, কারণ তাদের আসল ইলেকশনটা তো হচ্ছে গিয়ে আর কয়েক বছর পরে হবে, আর 3 বছর পর তারা মোদি যে গদি যেখানে টান পড়তে পারে, মোদির গদি নিয়ে নির্বাচন হবে হচ্ছে আর 3 বছর পরে। তো মোদির গদিকে কিন্তু হচ্ছে শুভেন্দুর গদির চেয়েও তাদের কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে মোদির গদি। ফলে মোদির গদি রক্ষা করবার জন্য তারা কিন্তু তুলকালাম কাণ্ড, ঠিক আছে, এই বাংলাদেশ সীমান্তে ঘটাবে আর কি। এবং সেটার জন্য আমাদেরকে খুবই হচ্ছে মানে সাহসের সাথে, স্মার্টনেসের সাথে এটার মোকাবেলা করতে হবে। জি, হেরেন জেরিন খান, মানে অনেক শঙ্কার কথা বলেন আপনাদের সরকারের জন্য, আপনাদের প্রস্তুতি দেখেন, আমার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে এবং একটু পলিটিক্যাল পড়াশোনা থেকে আমার যেটা মনে হয়, একটা হলো যে বিরোধী দলে থাকলে নানা ধরনের কথাবার্তা, আর নির্বাচনকে কেন্দ্র করে ভোট আদায়ের জন্য আপনি নানা রকমের মেরুকরণ থাকে, সেই জায়গায় অনেক ধরনের কিন্তু কথা আসে। কিন্তু যখন সে ক্ষমতায় চলে আসে তখন তার কিন্তু প্রথম টার্গেট কি থাকে, যে তার জায়গাটুকু, মানে সে যেইটুক নিয়ে, ওটা তো একটা অঙ্গরাজ্যের কথা বলছি, এইটাকেই আমি এখানে সাবজেক্ট হিসাবে নিতে চাই। তো সেটা যদি বলি, এখন শুভেন্দুর মূল টার্গেট থাকবে যে ওই জায়গায় যত বেশি সে শান্তিপূর্ণ পরিবেশ রাখতে পারবে ততই কিন্তু সে একজন সফল। আপনি বই পুস্তকের কথা বলছেন না, পুশিনের কথা বলেন না, পুশিন যদি আপনি করতে চায় সেই জায়গায় তো একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। সে কি নিজে হাতে তার ওই জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে? না, আমার ঠিক এরকম মনে হয় না। কারণ কি, পুশিন করতে গেলে তার নিজের ওই জায়গা তো হবে, আর একটা হলো যে আমরা রাষ্ট্র হিসেবে এটাকে খুব সহজভাবে ছেড়ে দিব, সেই জায়গায় কিন্তু এই যে যেটা বললেন যে রাষ্ট্র হিসাবে কি আমরা সহজভাবে মেনে নিব তারা যে অন্যায় কাজ। ইতিমধ্যেই তো আপনি জানেন যে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু বর্ডারে তার মানে সর্বাত্মক সতর্ক অবস্থা রাখার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আর হলো পুশিং করতে যাবে আর সেটা মেনে নেবে এই বাংলাদেশ নামের রাষ্ট্রটি। আপনি দেখেন যে একদম ছোট্ট মালদ্বীপের কথা বলি, মালদ্বীপেও কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মালদ্বীপ তো একেবারেই ছোট, আমাদের যে কোনো একটা ধরেন ইসের মতো, শহরের মতো। তারা কিন্তু প্রতিবাদ গড়ে তুলেছিল, যেহেতু তারা একটা গণতান্ত্রিক সরকার ছিল বিধায়ী। আর বাংলাদেশ তো সেই দিক থেকে রাষ্ট্র হিসাবে ছোট হলো, জনসংখ্যার দিক থেকে কিন্তু অনেক বড়। আর বাংলাদেশকে আপনি মানে খেপিয়ে ইন্ডিয়া কি খুব বেশি শান্তিতে থাকতে পারবে? এটা তো বিভিন্ন আমাদের রাষ্ট্রপ্রধানরা কিন্তু বিভিন্ন সময় এই বক্তব্যগুলো দিয়ে এসছে। আর পুশিনের ক্ষেত্রে আপনারা জানেন যে সফলভাবে আমরা যেটা দেখেছি যে এই ধরনের কর্মকাণ্ড যারা করেছিল, একবার মায়ানমার করেছিল, তখন ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায়, এবং তিনি কিন্তু সেই যারা মায়ানমার থেকে এসেছিল তাদের কিন্তু কূটনৈতিক মানে নেগোসিয়েশনের মধ্যে দিয়ে তাদের কিন্তু ফেরত পাঠিয়েছিল। আমি মনে করি বর্তমান যে সরকারটি আছে গণতান্ত্রিক সরকার, এবং তুষার যেটা বলল যে প্রয়োজন বোধে এটা সত্যি, প্রয়োজন বোধে আমরা সকল দল ঐক্যমতে গিয়ে, যেটা পার্লামেন্টে আমরা দেখলাম জ্বালানি তেলের যে সংকটকে কেন্দ্র করে আপনি সরকারি দলের মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের প্রধান যখন আমন্ত্রণ জানালেন, তিনি কিন্তু একটা কমিটি করে সর্বদলীয় ঐক্যের ভিত্তিতে আমরা সলিউশনের দিকে গেলাম। ঠিক একইভাবে এই ধরনের ঘটনা হলে কেন না, হোয়াই নট? বিরোধী দল তো সরকারেরই একটা পার্ট, তাদেরকে নিয়ে আমরা আমাদের বৃহত্তর স্বার্থে সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে রক্ষার জন্য যে কোনো ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ হব। সেই জায়গায় আমার মনে হয় যে কোনো রকমের দ্বিধা থাকার তো কোনো প্রশ্ন আসে না। কারণ পুশিন যদি এই ধরনের ন্যাক্কারজনক কোনো ঘটনা
ভারত করতেছে তবে আমি এই জায়গাতে যেতে চাই না, কারণ যেটা বললে মোদির যে সামনে যে নির্বাচন, এবং ভারতের তো শুধুমাত্র যে আপনার পশ্চিমবঙ্গে মুসলিম আছে তা না, ভারতে প্রায় অসংখ্য মুসলিম আছে। ভারত পৃথিবীর মধ্যে মুসলিম কান্ট্রি হিসাবে, মানে মুসলমানদের সংখ্যা হিসাবে একমাত্র ইন্দোনেশিয়ার পরেই কিন্তু সেকেন্ড হাইয়েস্ট হলো ভারত। তো সেই আপনি মোদি কি চাইবে যে ভারতকে অশান্ত করতে? আমার মনে হয় না যে এই ধরনের কর্মকাণ্ড, এগুলো নির্বাচনের আগে ভোট নেওয়ার ক্ষেত্রে এ ধরনের ঘটনা কিংবা এই ধরনের বক্তব্য নিয়ে আসে। আমার মনে হয় যে এখন সে বাস্তবতার মুখোমুখি হয়েছে এবং এই অশান্ত পরিবেশে করবে না। প্রথমত তার ইনার অঙ্গরাজ্যে, আর একটা হলো যে পার্শ্ববর্তী প্রতিবেশী যে রাষ্ট্র, যে সেই রাষ্ট্রের সাথে তার সম্পর্ক নষ্ট হবে। আর একটা ব্যাপার হলো, আপনি জানেন যে ভারতের সাথে মানে রাষ্ট্র টু রাষ্ট্র তো আমাদের একটা রিলেশন প্রতিবেশী হিসাবে রাখা দরকারই, সেটা অবশ্যই ন্যায্যতার ভিত্তিতে, মানে উইন উইন সিচুয়েশনে সেটা তো আছেই। আর একটা হলো যে কলকাতা, বিশেষ করে কলকাতার কিন্তু আপনি ব্যবসা বাণিজ্য অনেক কিছু কিন্তু বাংলাদেশের উপরে অনেকখানি ডিপেন্ড করে, কারণ এখান থেকে অসংখ্য রুগীরা যায়, এখান থেকে অসংখ্য লোক ওই চিকিৎসা করতে গিয়ে তারা ব্যবসা মানে কেনাকাটা করে আসে। তো এই সব মিলিয়ে, এবং শিক্ষার ক্ষেত্রেও কিন্তু অসংখ্য স্টুডেন্টরা পড়াশোনা করতে যায়, সব মিলিয়ে ওই জায়গায় যদি কোনো রকমের বাংলাদেশের সাথে সম্পর্কের অবনতি ঘটে, তাহলে ওই জায়গায় কিন্তু তাদের অর্থনৈতিক বিরাট চাপ। গত 1.5 বছর ধরে, 1.5 বছরের উপরে বোধহয়। এবং ওই যে বলা হয় যে মমতার এই যে ফেল করার অন্যতম কারণ হচ্ছে এটা কিন্তু পরিকল্পিতভাবে তাদের মানে যে মোদির যে মূল যে সরকার, কেন্দ্রের যে সরকার, সেটা অনেকটা পরিকল্পিতভাবে করেছে যে মমতা আনপপুলার হবে, কারণ ওই জায়গায় যে তাদের ব্যবসা বাণিজ্য, হোটেল টোটেল এগুলো সব কিন্তু বন্ধ ছিল, চিকিৎসা হাসপাতাল এগুলো বন্ধ থাকার কারণে এই যে মমতার প্রতি, কারণ অর্থনৈতিক যখন টানাপোড়েন চলে তখন কিন্তু মাথায় আর অন্য কোনো কিছু কাজ করে না, সেইটারই কিন্তু প্রতিফলন পেয়েছে, সেইটারই রেজাল্ট পেয়েছে। অন্যতম অনেকগুলা বিষয়ের মধ্যে এইটা অন্যতম, যে এই অর্থনীতি। তা আমার মনে হয় যে পশ্চিমবঙ্গের বর্তমান যারা ক্ষমতা এসছে তারা এই ধরনের কোনো রিস্ক নেবে না। জি, ডক্টর রাকিব আল হাসান, হিরঞ্জনের খানের কথাগুলো শুনতে আসলে ভালোই লেগেছে। আসলে যেহেতু ঘটনা ঘটতে পারলে ভালো হইতো, কিন্তু উগ্রবাদীরা আসলে উগ্রবাদিতা ছেড়ে দিয়ে তারা আসলে ভালো মানুষ হয়ে যাবে এমন ভাবনাটা কেমন। আর পুশিনের কথা নিয়ে বলছিলাম যে পুশিন যদি হয়েই যায়, সেক্ষেত্রে পুশব্যাক করার মতো আমাদের সেই সক্ষমতা আছে কিনা। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটা একাডেমিক আলোচনা দিই, একটা ডিপ্লোমেসিতে আসতেছি। কম্পারেটিভ বেনিফিট বলে একটা কথা আছে অর্থনীতিতে। ধরেন আমি ডাক্তার, এখন ধরেন আমি ডাক্তারি বাদ দিয়ে আমার রান্না করতে ধরেন 1 ঘন্টা সময় লাগবে বা 2 ঘন্টা সময় লাগবে, তো আমি রান্না না করে সেইটা আর একজন সাপোজ XYZ একজন থেকে আমি কিনে খেলাম, তার সাথে আমার সরাসরি কোনো যোগাযোগ নাই, কিন্তু এটা হচ্ছে ধরেন সেও বেনিফিশিয়ারি হলো, আমি বেনিফিশিয়ারি হলাম। আমি 1 ঘন্টায় রুগী দেখে যে টাকা কামাইতাম, ধরেন আমি 1 ঘন্টা রান্না করে তার চেয়ে বেশি কামাইতাম। ব্যাপারটা এরকম না, অর্থনৈতিক বলে কম্পারেটিভ বেনিফিট। এখন ধরেন ডিপ্লোমেসি তো সেম। ধরেন আমরা বাংলাদেশের আবার এক্ষেত্রে ধরেন অনেকে মনে করে যে ভারতের সাথে বাণিজ্য ঘাটতি আছে, আমরা ভারত থেকে 13 থেকে 14 বিলিয়ন ডলার ইম্পোর্ট করি, ভারত কেন আমাদের 2 বেশি করে না। এখন উইন সিচুয়েশন ডিপ্লোমেসিতে এরকম না যে 100 টাকা আমিও খাবো 100 টাকা তুমি খাবো, ব্যাপারটা এরকম না। মানে আমার চাহিদা অনুযায়ী, আমার মার্কেট অনুযায়ী আমি কতটুকু ম্যাক্সিমাম অ্যাচিভ করতে পারতেছি না, সেটা হচ্ছে উইন সিচুয়েশন। তো সেক্ষেত্রে আমি মনে করি ধরেন ভারতের সাথে বা চীনের সাথে বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র হিসেবে যে কোনো জায়গা থেকে আমাদের যে জায়গা থেকে সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হওয়ার জায়গা আছে, সেটাই সবচেয়ে বেটার পলিসি, এবং সেটাকেই আসলে উইন ডিপ্লোমেসি বলে। আর আপনি বলছেন যে উগ্রবাদীদের যে ব্যাপারটা, সেটা যে ধরেন মানে ভারতের ব্যাপারটা আসলে এরকম না যে ভারত বাংলাদেশের সাথে শত্রুতামি করবে, ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ লাগাবে, কেন সব ঠেলে বাংলাদেশে পাঠাবে, ব্যাপারটা আসলে এরকম না সিনারিও। মেন সিনারিওটা কি জানেন? মেন সিনারিও ধরেন আপনি যদি আবার ইলেকশনে তাদের ম্যানিফেস্টোগুলো দেখেন, ভারতের যে এবারের যে পশ্চিমবঙ্গের যে ইলেকশনের ক্ষেত্রে আরেকটা হচ্ছে কি, এই যে শুভেন্দু অধিকারী বা হচ্ছে বিজেপির উত্থান, সেখানে আরেকটা ফ্যাক্টর এখানে ভালো কাজ করেছে, সেটা হচ্ছে কি 2025 সাল থেকে ওদের RSS এর 100 বছর পূর্তি চলতেছে এখন পর্যন্ত। 100 বছর আমরা যেরকম হাসিনা যেরকম মুজিব বর্ষ করছে 2-3 বছর লাগায়া, ওরকম মানে RSS এর পূর্তিটা পালন করতেছে। তো RSS এর যখন এই পূর্তিটা শুরু হলো, তখন ওরা 2টা এজেন্ডা দিচ্ছিল কি, একটা বলছে যে আমরা RSS এর যে 100 বছর পূর্তি উপলক্ষে আমরা এবার তোমাদেরকে সরকার এনে দেবো একটা। সেকেন্ড হচ্ছে যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, উনি তো পশ্চিমবঙ্গের লোক, একথাও বলছিল যে আমরা তার ভিটায় তাকে আবার মানে গেরুয়া শিবিরের পতাকা তোমাদের হাতে তুলে দিব। তো এটা করতে যায় সে এমন অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিল, অনেক ম্যানিফেস্টো দিয়েছিল, অনেক ইস্টার দিয়েছিল, যেটা আসলে আমাদের শঙ্কার কারণ। একটা দিয়েছিল যে ধরেন
পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ভাঙার জন্য দীর্ঘদিন ধরে মোদী সরকার চাচ্ছিল। এই কারণে তারা বলতেছে যে দার্জিলিং এবং কোচবিহার মিলে একটা রাজ্য করবে, মালদা এবং পূর্ব মেদিনীপুর মিলে অরিজিনাল পশ্চিমবঙ্গ হবে। তার মানে হচ্ছে পশ্চিমবঙ্গের যে মূল আয়তনটা সেটা ছোট আসবে। এ কারণে মমতা অনেকদিন থেকেই এই যে দুরা কোচবিহার দার্জিলিং এখানে রাস্তাঘাটের সে ইচ্ছা করে কোনো উন্নতি করে নেই, কারণ সে ধরে নিয়েছে যে এরা আমার কোনো ভোট দিবে না। যার কারণে হচ্ছে কি এবার ইলেকশনে ওই অঞ্চলগুলা অলমোস্ট 100% ভোট পাইছে বিজেপি। এখন তাদের একটা দাবি তৈরি হবে এখানে যে এগুলো ভাঙার জন্য। ভাঙতে গিয়ে আবার যেরকম মুসলিম, যখন ধরেন শুভেন্দু অধিকারী কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে মুসলিমদেরকে যেভাবে, শুধু শুভেন্দু অধিকারী না, আপনি যদি আমাদের এই আসামের যদি হিমন্ত বিশ্ব শর্মা যদি কার্যকলাপগুলো দেখেন, এই ভদ্রলোক কয়েকদিন আগে নিজে ফেব্রিকেটেড ভিডিও বানায় নিজে ফেসবুকে প্রোপাগান্ডা ছড়াচ্ছে বাংলাদেশ বিরুদ্ধে নিয়ে। ওপেন কয়েকদিন আগে, এক সপ্তাহে মনে হয় একটা ইন্টারভিউ দিয়েছে যে উনি চায় না কখনো বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক হোক। ইভেন উনি এটাও বলেছে যে ওনার টুইটারে উনি টুইট করে যে আজকে রাতের বেলায় বাংলাদেশে 20 জন না কয়জন জানি আমরা পুশব্যাক করে ফেলছি, রাতের বেলা ঠান্ডা থাকে এইভাবে পুশব্যাক করে ফেলছি। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি এখানে 658 জনের পুশব্যাকের ঘটনায় 180 জন পাওয়া গেছে যারা অরিজিনালি ভারতের নাগরিক, মানে ওদের বাসমানও না, রোহিঙ্গাও না বা ওদের অন্য কোনো জটিলতাও নাই, অরিজিনালি ভারতের নাগরিক, ওদের রেশন কার্ড আছে, আধার কার্ড আছে। এটা কি মুসলিম মুসলিম পরিবার। এবং আপনি দেখেন এই যে সে এনআরসি করে যে আপনার আসামে যে ক্ষমতা আসলো, সেই কারণে আপনি দেখেন এনআরসি করে অনেক মুসলিমে ভোটার তালিকা বাদ করলো। এখন এই জায়গাটা তো ওরা তো মানে সবসময় এই জিনিসগুলোকে ওদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করে। এখন এই রাজনৈতিক হাতিয়ার হিসেবে কাজ করতে যায় তখন এটা ইফেক্টটা তো বাংলাদেশে সরাসরি পড়তেছে। মূল সমস্যা কিন্তু তাদের এখানে, কিন্তু সমস্যার আফটার ইফেক্ট বাংলাদেশে পড়তেছে। এখন এটার জন্য আমি মনে করি ধরেন এটা আমি চাইলেও সে করবে, না চাইলেও সে করবে, কিন্তু ঘটনা সেটা আপনি কীভাবে থামাবেন। আর এই প্রত্যেকটা ঘটনাকে নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ, মানে পৃথিবীর যত শরণার্থী সংস্থা যা আছে, ওরা সবসময় বিবৃতি দেয়, নিন্দা জানায়, শোক প্রকাশ জানায়, সব কিছুই করে, কিন্তু আলটিমেট সলিউশন তো আপনাকে দেখতে হবে। এখন সলিউশনটা হচ্ছে সবসময় সাফারার ভিকটিম কার আমরা বাংলাদেশ। তো সেক্ষেত্রে আপনি যেটা বলছেন ঢুকা ফেলে তার বের করার কোনো জায়গা নেই। আরেকটা জিনিস আপনাকে আমি বলি, ওই তুষার যেটা বলছে যে ওই পারে তো জিনে এগুলো করে না, আবার ধরেন এই পারেও জিনে এগুলো করে না, কিন্তু আমি মনে করি যে আমাদের সরকারও এটা মানে একটু অ্যালার্ট হওয়া উচিত। কারণ হচ্ছে ধরেন আমরা কয়েকদিন পর দেখি যে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, ভারতীয় শাড়ি উদ্ধার, ভারতীয় রুপি উদ্ধার। এখন এখানে 3টা সিনারিও, একটা হচ্ছে আপনি উদ্ধার করছেন, একটা হচ্ছে করতে যে ধরা গেছেন, গুলি খেয়ে মারা গেছেন, আর একটা হচ্ছে করে তো পার পেয়ে গেল। 3টা সিনারিও না, তার মানে হচ্ছে কি এখানেও তো আপনার কেউ এটার সাথে তাল মিলাচ্ছে। তার মানে আপনার ইন্টারনালি তো আপনি এটাকে বন্ধ করতে হবে। মানে আপনার বর্ডারের সিকিউরিটির পুরা ধরেন ভারতের সাথে বাংলাদেশের যতগুলো বর্ডার আছে প্রত্যেকটি বর্ডারে তো আপনার আগে আপনার দায়িত্ব হচ্ছে এগুলো বন্ধ করা, স্ট্রিক্টলি বন্ধ করা। এখন এটার সাথে কারা জড়িত আছে আমি জানি না, কিন্তু এটা আগে বন্ধ করতে হবে। বলা হয় এটার সাথে আমাদের বিজেপি কিছু লোকজন জড়িত, অতি উৎসাহী স্থানীয় রাজনীতি কর্মী যারা তারা জড়িত, প্রভাবশালী লোক তারা জড়িত। এটা আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে আপনি দেখুন এখানে ভারত এবং বাংলাদেশের সীমান্তের মাঝখানে যেটা আজকে কথা উঠছে যে ওরা যে নোম্যান্স ল্যান্ড সে জমি বরাদ্দ দিচ্ছে, সেখানে তারা সীমান্তে কাটা বাঁধবে। এখন এই নোম্যান্স ল্যান্ড, পৃথিবীতে প্রত্যেকটা নোম্যান্স ল্যান্ড কিন্তু আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী, সনদ অনুযায়ী কিন্তু নিরাপদ থাকার কথা। এবং আপনি দেখবেন বেশিরভাগ লাশগুলো হয় আমাদের দেশে এখানে পড়ে অথবা নোলেসে পড়ে, তাদের ভূমিতে কিন্তু পড়ে না। তো এই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের কেন্দ্রের সাথে, এবং আজকে একটা ইন্টারেস্টিং আলাপ এখানে আছে, আজকে আমাদের ধর্মমন্ত্রী একটা কথা বলছে যে ভারতে কি হচ্ছে সেটা বড় জিনিস না, ভারতে হচ্ছে বলে বাংলাদেশে ঘটবে এমনটা হতে দেওয়া যাবে না। ভারতে যদি সংখ্যালঘু নির্যাতন হয়, বাংলাদেশের সংখ্যালঘু যদি একটা নির্যাতন হয় তাহলে প্রয়োজনে মন্ত্রিত্ব ছেড়ে দিব। এখন এই ব্যাপারটা যদি ধরেন অনেকেই সংখ্যাটা প্রকাশ করতেছে যে বাংলাদেশ হিন্দুরে আক্রান্ত হতে পারে না, বাংলাদেশে কিন্তু কখনো এরকম সিনারিও নাই। আবার দেখেন পশ্চিমবঙ্গে বা ইন্ডিয়া যে মিডিয়া তারা যে পরিমাণ ফেব্রিকেটেড নিউজ করে, তাদের সাধারণ মানুষও খুব বিভ্রান্ত এই কারণে। এখানে আমি মনে করি ধরেন এখানে আমাদের সরকারের একটা নীতি আগে নিজেরা এখানে একটা নীতি প্রণয়ন করা উচিত, এবং একই সাথে দিল্লির সাথে, কারণ ভারত একটা ফেডারেল গভর্নমেন্টের যে ক্যারেক্টার সেখানে হচ্ছে ধরুন তার কেন্দ্রের হাতে হচ্ছে কি ধরুন সবসময় পররাষ্ট্র এবং প্রতিরক্ষা থাকে, আর রিজনাল গভর্নমেন্টে তার সবকিছু থাকে। এখন এই পররাষ্ট্র প্রতিরক্ষা দুটোর মধ্যে ঢুকে পড়ে, এই দুটোর দায়িত্ব কিন্তু আমাদের এই যে যে আমরা 4টা রাজ্যের কথা বলছি তার দায়িত্ব না, কেন্দ্রের দায়িত্ব। এখন শুধু কেন্দ্রের সাথে আপনি এটাকে নিয়ে নীতি প্রণয়ন করে আমাদের দুই দেশের সম্পর্ক ঠিক রাখার খাতিরে কি আপনি প্রণয়ন করবেন প্রত্যেকটা, আমি মনে করি যে একটা মাল্টি রোল ডিপ্লোমেসি অ্যাপ্লাই করা উচিত। আদারওয়াইজ এটার আমি কোনো সলিউশন দেখি না। কারণ এটা হচ্ছে ধরেন আজকে হবে না, কালকে হবে, পরশু হবে, এবং আমি নিন্দা প্রকাশ করে যাবো, আসার কথা শুনে যাবো, কিন্তু আলটিমেটলি এটা কোনো সলিউশন হবে না যদি আপনি এই প্রসেসে না যান। জি, আমরা ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। সরোয়ার তুষার আপনার কাছে বাজার সিন্ডিকেটের বিষয়ে কথা বলবো। সরকার পরিকল্পিতভাবে এগোচ্ছে বাজার সিন্ডিকেট ভাঙতে, বাণিজ্যমন্ত্রী এটা বলেছেন, এবং দলীয় পদধারী কাউকে কোনো আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগ দেবে না সরকার, সেটাও তিনি স্পষ্ট করে বলেছেন। আশ্বস্ত হতে পারছেন কিনা? না, আশ্বস্ত হতে পারছি না। বিশেষত অলরেডি যে নিয়োগগুলো নিয়ে যেগুলো ঘটেছে তারপরে কিন্তু আর আশ্বস্ত হওয়ার কোনো কারণ নেই। যেমন অলরেডি আপনি ব্যাংকের নিয়োগ নিয়ে অনেক কথা হয়েছে, সর্বশেষ ওই কমিউনিটি ব্যাংকের যে ঘটনাটা, এই কমিউনিটি ব্যাংকে যাকে এমডি নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, দেখেন কেন একটা বাংলাদেশ ব্যাংকের মতো প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের কথা উঠে, এ কারণেই যে আপনি বাংলাদেশ ব্যাংক
একজনকে নিয়োগ দিয়েছে, তিনি দায়িত্ব গ্রহণ করার আগেই একজন প্রভাবশালী মন্ত্রী নির্বাচন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নিকটাত্মীয়কে ওখানে বসানোর জন্য কমিউনিটি ব্যাংকে আপনার এই যিনি নিয়োগ পেয়েছিলেন তাকে সরিয়ে দিয়েছে। এবং যিনি নিয়োগ পেয়েছিলেন কিমিয়া সাদাত সম্ভবত নাম, তিনি মোটামুটি ব্যাংক আঙ্গনে একজন মানে স্কিল্ড পার্সন হিসেবে, ব্যাংকার হিসেবে পরিচিত, কিন্তু তাকে আপনি সরিয়ে দিয়েছেন কেন? কারণ ওখানে আপনি আপনার দলীয় লোক বসাবেন এবং সেটা খুবই প্রক্রিয়াটা খেয়াল করতে হবে যে ওভার দ্য ফোন একজন প্রভাবশালী মন্ত্রীর চাপে এই ঘটনাটা ঘটেছে। তাহলে এখানে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা কেন? বাংলাদেশ ব্যাংকের নিয়োগটা আমরা বলি যে একজন নিরপেক্ষ ব্যক্তি দিতে হবে, কারণ এখানে বাংলাদেশ ব্যাংকেরই রোল প্লে করার কথা, কিন্তু বাংলাদেশ ব্যাংক কিন্তু এখানে এই কাণ্ডটাকে ঠেকাতে পারে নাই। ফলে এরপরে, এবং আরও তো আছে, অন্যান্য নিয়োগের প্রসঙ্গ আছে, এরপরে আর আপনি আর্থিক খাত কিংবা অন্যান্য খাতে নিজস্ব লোক দেবেন না, আপনার কিংবা আপনার কনফিডেন্স আছে এমন লোক দেবেন না, এটা আমরা মানে দেখে বলা যাবে, কিন্তু আপাতত বিশ্বাস করার কোনো কারণ নেই। এবং বাজার সিন্ডিকেটও সরকার নিয়ন্ত্রণ করতে পারবে এটাও আমার কাছে মনে হয় না। এর কারণ হচ্ছে যে শস্যের মধ্যে যদি ভূত থাকে আপনি সেটা কীভাবে মানে আইডেন্টিফাই করবেন? ইতিমধ্যে যে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং প্রত্যেকটা মানে যারা বিশেষত লোয়ার ইনকাম, লোয়ার মিডল ক্লাস এবং মিডল ক্লাস, তাদের কিন্তু ভয়াবহভাবে কার্টেল করতে হচ্ছে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সেগুলোর ক্ষেত্রে কাটছাট করতে হচ্ছে, বড় প্যাকেটের জায়গায় ছোট প্যাকেট নিতে হচ্ছে। এবং এটার কারণ কিন্তু এই যে একদিকে মূল্যস্ফীতি, একদিকে দাম বাড়ছে এবং সেটার পেছনে সরকারের ভুল নীতি, জ্বালানির হঠাৎ করে জ্বালানির আপনি দাম বাড়িয়ে দিয়েছেন কোনো ধরনের আলোচনা ছাড়া, সামনে আবার বিদ্যুতের দাম বাড়বে, এগুলোর ফলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত একটা ব্যাপক চাপে আছে। সরকার কি করার ছিল? সরকার এখানে প্রথম মানে করণীয়টাই হচ্ছে আপনার জনগণকে আপনি আর বাড়তি কোনো চাপ দেবেন না। এবং এখন আবার ট্যাক্সিংয়ের ক্ষেত্রে সামনে বাজেটে আপনি দেখতে পাবেন, বাজেটটা আসলেই ট্যাক্সিংয়ের ভারটা আসলে ওই করের বোঝাটা আসলে চাপিয়ে দেওয়া হবে জনগণের উপর, যেখানে প্রায় প্রতিদিন সেমিনার হচ্ছে যে আমাদের কর কাঠামোর একটা ব্যাপক সংস্কার দরকার এবং সেখানে কর মানে না বাড়িয়ে, জনগণের উপর বোঝা না বাড়িয়ে আপনি করের আর আওতা বাড়ান, আরও নেট বাড়ান। যেমন কিভাবে আপনি এসএমইগুলোকে একটা রিজনেবল ট্যাক্সিংয়ের আওতায় আনবেন সেটার আপনি পদ্ধতি বের করতে পারেন। কিন্তু সেটা না করে যদি আপনি জনগণের উপরে মানে যারা অলরেডি বার্ডেন্ড নানাভাবে তাদের উপর আবারও চাপিয়ে দেন, তখন কিন্তু তাদের জন্য এটা বাড়তি বোঝে। এবং সেখানে এখন মানে যেটা হচ্ছে যে তাদের প্রতিদিনের জীবনে নাভিশ্বাস তৈরি হয়েছে, কৃষকের একটা নাভিশ্বাস তৈরি হয়েছে। কৃষকের এই কথাটা কিন্তু আমরা আলোচনাই করতে পারছি না। এই যে বোরো সিজনে যেটা হইতেছে এখন, অতিবৃষ্টির কারণে তাদের ফসল পুরোপুরি তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়ার পরে তারা কিন্তু সরকারের যে প্রোটেকশন পাওয়ার কথা, সরকার সহায়তা করছে, তো সরকার সহায়তা করবে, কিন্তু এখনো পর্যন্ত ধরেন যেটা ঘটছে যে গুদামে তারা চাল নিয়ে যাচ্ছে কিন্তু সেটা আবার চাল মানে না বিক্রি করতে পারে ফেরত নিয়ে আসছে, প্রতিদিন এটা ঘটছে। এবং আমার ধারণা এটা প্রতিদিন এগুলো নিয়ে নিউজও হচ্ছে যে প্রচুর ঋণগ্রস্ত হবে কৃষক এবং অনেকে কৃষি থেকে সরেও আসবে এবং সরে এসে তারা আবার আসবে শহরে এসে তারা বিভিন্ন ধরনের ইনফর্মাল ইকোনমিতে যুক্ত হবে, আবার তারা সরকারের প্যাদানি খাবে এখানে, ওই যে উচ্ছেদ অভিযান এইসব চলবে। ফলে যিনি অলরেডি ওখান থেকে সর্বশান্ত হয়ে আসছেন তিনি আবার শহরে এসে কিন্তু আরেকটা মানে যার দায়িত্ব আসলে আপনি নেন নাই, সরকার বলতেছে নেবে, আমরা দেখব, ঠিক আছে, কিন্তু এক্সিস্টিং কৃষক কার্ড কিন্তু এই মানে তাকে কোনো প্রোটেকশন দিতে পারছে না। এখন যিনি ওখান থেকে সর্বশান্ত হয়ে আসবে তিনি আবার শহরে আসবে, তাকে আবার আপনি দড়ির উপরে রাখবেন, আপনি কিন্তু তার দায়িত্ব নেন নাই। সরকারের উচিত ছিল প্রথম যে ইয়েটা উচিত ছিল যে ন্যায্য মূল্যটা নিশ্চিত করা। কৃষির ক্ষেত্রে আপনি আগের বছরের দামে ধান কেনা হচ্ছে সেটা মানে কিনবে সরকার বলছে, কিন্তু আপনি যদি ফিল্ডে জরিপ করেন দেখবেন যে সেটার অর্ধেক দামে কৃষক বিক্রি করতে বাধ্য হচ্ছে। এটাতে লাভবান হচ্ছে কারা? কিছু মধ্যস্বত্বভোগী ফরিয়া, ওই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেট কারা? আপনি খোঁজ নিয়ে দেখেন হাওড় অঞ্চলের এই সিন্ডিকেটগুলো কারা, যারা হচ্ছে ওই ভেজা কৃষকের যেহেতু ধান ভিজে গেছে এটা আবার সরকার কিনছে না, কারণ সরকার একটা নির্দিষ্ট আর্দ্রতা আছে, আর্দ্রতা মেনটেন করে, তাহলে এইটা কৃষকের কাছ থেকে কে কিনছে? আপনি এখানে পলিটিক্যাল সিন্ডিকেটের লোকের বাইরে কাউকে পাবেন? কারো সাহস আছে যে সে যদি কোনো পলিটিক্যাল র্যাকেটের লোক না হয় সে কৃষকের কাছ থেকে এটা কিনে আবার সরকারের কাছে বিক্রি করবে বাড়তি লাভে, বাড়তি মুনাফায়? এটা কিন্তু হয় না। ফলে এইখানে কৃষককে আপনার সুরক্ষা দেওয়ার বিষয় আছে। আমরা দেখতে চাই যে সরকার যেটা বলেছে কৃষককে ন্যায্য মূল্য দিবে সেটা তারা দিতে পারবে এবং মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষকে তারা হচ্ছে সামনের বাজেটে বাড়তি কোনো করের বোঝা দেবে না, কিন্তু আবার তারা কিভাবে রেভিনিউ বেশি কালেকশন করবে সেটার একটা রোডম্যাপ এই বাজেটের মধ্যে থাকতে হবে। আর বাজার সিন্ডিকেট ভাঙার কথা বলেছে, যদি ভাঙতে পারে অবশ্যই ভালো, কিন্তু আমার মনে হয় যে যেভাবে যে গতিতে বা যে প্রবণতাগুলো সরকারের মধ্যে দেখা যাচ্ছে এটা ভাঙার আমি কোনো আলামত দেখতে পাই না। জি, রঞ্জন খান, একেবারে রাজপথে আপনারা কিন্তু এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন, একেবারে ক্যাটাগরিক্যালি বাজার সিন্ডিকেট নিয়ে কথা বলেছেন, আন্দোলন করেছেন, সভা সেমিনার করেছেন, মানববন্ধন করেছেন।
এখন আপনারাই যখন ক্ষমতায়, তখন যখন বিরোধী পক্ষ এই একই অভিযোগ করে, তখন কেমন লাগে? কেমন লাগে এটা হলো এইভাবে আমি বলতে চাই, তুষার যেভাবে বলেছে সেভাবে মনে হচ্ছে কি 2 বছর কিংবা 3 বছর অথবা 4 বছরের একটা সরকার মানে সম্পর্কে যেভাবে বলে, ও মনে হচ্ছে 2 মাসের একটা সরকারকে সেইভাবে মূল্যায়ন করছে। আপনি সত্যি কথা ধরেন, আমি যেহেতু আমি এখন এমপি হয়েছি, এছাড়াও আমার তো 1 বছরের 2001 সালে এমপি ছিলাম, কিংবা দীর্ঘ বছর রাজনীতি করার কারণে প্রশাসনে কিভাবে চলে সেই সম্পর্কে তো আমার একটা স্বচ্ছ ধারণা আছে। এখন পর্যন্ত এই 2 মাসের একটা সরকার, আপনার তো বলতে পারেন পুরো সচিবালয়টাই তো তিনি সুন্দর মানে একেবারে যে দীর্ঘ 17 বছর, তারপরে 16 মাস যেই দলীয়করণ, আত্মীয়করণ, যেভাবে কিংবা মানে অযোগ্য, অথর্ব, দুর্নীতিবাজদের দিয়ে যেভাবে সাজানো হয়েছিল বিভিন্ন প্রশাসন, যে কারণে আমরা বলি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করা হয়েছে। তো সেই জায়গা থেকে উদ্ধার করতে হলে মিনিমাম আপনাকে 1 বছর লাগবে, যত কথাই বলি না কেন। তা আপনার আর যদি এই 17 বছর না না বাজার সিন্ডিকেট না, আমি বলতেছি যে আপনার টোটাল বিষয় সবকিছু যদি আপনি স্বচ্ছভাবে নিয়ে আসতে চান পুরো বাংলাদেশকে, সেই জায়গায় যদি আপনি নিয়ে আসতে চান, তাহলে আপনাকে মিনিমাম 1 বছর এই সরকারকে সময় দিতে হবে। 1 বছর না দেন 6 মাস তো অন্তত পক্ষে দেবেন, কিন্তু আপনারা 2 মাসের মধ্যেই আপনারা। আর এই যে যেখানে বললেন যে সিন্ডিকেটের কথা কিংবা এসের কথা আর কৃষকদের, আমি তো মনে করি এই সরকারটি হচ্ছে সবচেয়ে কৃষক বান্ধব একটি সরকার। আপনি এসেই সরকারটি কি করলো, 10,000 টাকা কৃষকের যে ঋণ ছিল সেটা মকুব করে দিল। তার পরবর্তীতে কি করলো, কৃষকদের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করলো। এছাড়া কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আপনার কৃষকদের কে যেইভাবে মানে তাদেরকে সবচেয়ে বেনিফিট দেওয়া যায় সেই ব্যাপারে কিন্তু তিনি চিন্তা করছেন কিংবা পদক্ষেপ নেওয়ার জন্য একের পর এক কিন্তু তিনি এটা নিয়ে পর্যালোচনা করছেন। হ্যাঁ, এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার একটু কিংবা এটা জনসম্মুখে আসতে হয়তো আরও 2-1 মাস লাগতে পারে, কিন্তু আমার মনে হয় যে এই ব্যাপারে কোনো রকমের, আর যে বাজার সিন্ডিকেটের কথা বলেছেন, দেখেন বাজার সিন্ডিকেট ভাঙতে কিংবা একদম পুরোপুরি কন্ট্রোলে আনতেও কিন্তু আপনার কিছু সময় লাগবে। এটা আমি যেভাবেই আমরা বলি না কেন, সেই জায়গায় আমাদের বাণিজ্য মন্ত্রী যেটা বলেছেন যে এই জায়গায় কোনো রকমের, আর দলীয়করণের কথা বললেন, মানে কোনো রকমের ছাড় দেওয়া হবে না। আমি বিশ্বাস করি কোনো রকমের ছাড় দিতে গেলে বাজার সিন্ডিকেট কিংবা একটা জনপ্রিয় সরকার অজনপ্রিয় হতে বেশি সময় লাগবে না। সেই কাজটি অবশ্যই যেই সরকারটি গণতন্ত্রে মানে জনগণের ম্যান্ডেট নিয়ে এসছে সেই সরকারটি কখনো এটা করবে না, কারণ এই সরকারটি আবার চাইবে জনগণের ম্যান্ডেট নিয়ে সেই আবারও সরকার ক্ষমতায় আসতে। কাজেই একটা গণতান্ত্রিক সরকার এত রাতারাতি আনপপুলার হবে মানে বাজার সিন্ডিকেট করে, এটা আমি বিশ্বাস করি না। আর আরেকটা বিষয় হলো যে দলীয়করণের কথা যেটা বলা হয়েছে, দেখেন দীর্ঘ 17 বছর যেটা হয়েছে, যে আমি পূর্বেই যেটা বলেছি যে দলীয়করণ করেই কিন্তু এই প্রশাসনগুলা সাজানো হয়েছিল, সেই জায়গা থেকে কিন্তু উদ্ধার করতে গেলে আমরা কিন্তু খুব ভালো লোক খুঁজে পাচ্ছি না। আমার যেটা ব্যক্তিগতভাবে মানে আমি যেটা দেখি সেটা দক্ষ লোকের অভাব এবং স্বচ্ছ লোকের অভাব, শুধুমাত্র দক্ষ না স্বচ্ছ লোকের অভাব। এই দক্ষ এবং স্বচ্ছ লোক খুঁজতে গেলে কখনো কখনো সেই সব জায়গায় মানে দেখা যায় যে মানে কখনো কখনো দলের মানে দলীয় মাইন্ডের বলতে চান কিংবা যে আত্মীয় হিসাবে 2-1 জনের কথা নাম নিয়ে আসতে চান, একেবারেই যে হয় নাই এটা আমি বলবো না, তবে তার সংখ্যা খুবই, এবং সেইটা নিয়ে কিন্তু তুমুল হইচই হচ্ছে। এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি, যে সরকার যে একেবারে ভুল করবে না, সরকার যে ভুল সিদ্ধান্ত নেয় না সেটা কিন্তু না। অর্থাৎ গণতান্ত্রিক সরকারের এই জায়গায় বিউটিটা যে কোনো ভুল সিদ্ধান্ত নিলে সেইটার বিরুদ্ধে বিরোধী পক্ষ যৌক্তিক সমালোচনা করবে এবং যার ভিত্তিতে সে স্বচ্ছভাবে পরিচালিত হবে। সেই কাজটা কিন্তু হচ্ছে। কোথাও কোথাও যে যদি এই ধরনের নিয়োগ হয়ে থাকে তার বিরুদ্ধে কিন্তু সোচ্চার থাকছে বিরোধী পক্ষ। তার ভিত্তিতে আমি মনে করি সরকার কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে পরবর্তীতে যে পদক্ষেপগুলো নেবে সেই পদক্ষেপগুলো আর কখনো ভুল ত্রুটি থাকবে না। এটাই হচ্ছে আমাদের বর্তমান এই রাষ্ট্র ব্যবস্থার সৌন্দর্য কিংবা রাষ্ট্র ব্যবস্থার ভালো দিক। ডক্টর সাজেদুল হক রুবেল, যেটি হেলেন জেলেন বলছিলেন যে আসলে তো সরকারের বয়স 2-3 মাস মাত্র, এখনো যদি প্রত্যাশা একেবারে আকাশচুম্বী হয় তত মুশকিল। জনগণের প্রত্যাশা তো আকাশচুম্বী না,
জনগণ তো মনে করে না যে হচ্ছে এই সরকারের হাতে একটা হচ্ছে আলাউদ্দিনের আশ্চর্য প্রদীপ আছে, সেটা ঘষবে আর সমস্যার সমাধানে যাবে। কিন্তু আমরা বা জনগণ বা রাজনৈতিক দল বা বিরোধী রাজনীতি যারা করতেছি, আমরা কতগুলো মানে টেন্ডেন্সি দেখতে চাই, বা কতগুলো টেন্ডেন্সি পরিবর্তনও দেখতে চাই। পুরনো টেন্ডেন্সি মানে যেমন পুরনো চেহারা, পুরনো প্রবণতা, সেগুলা যেন হচ্ছে রিপিট না হয়, সেটা হচ্ছে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় আসলে ছিল আর কি। এখন হচ্ছে যে বাজার সিন্ডিকেট নিয়ে যে প্রশ্নটা আপনারা করলেন আর কি, বা আলোচনা করলেন, সেই বাজার সিন্ডিকেটটা একটু বুঝতে হলে দরকার আছে। বাজার সিন্ডিকেট একটা মারাত্মক জিনিস, মারাত্মক একটা সিস্টেম। সরকার পড়ে যায়, সরকারকে আপনি ফেলে দিতে পারবেন, ঠিক আছে। এবং গত ইয়াতেও দুবার সরকারের পরিবর্তন হলো এক হিসাব করলে, হ্যাঁ। কিন্তু আপনার যে সিন্ডিকেট, এটার কোনো পরিবর্তন নেই। এইটা একটা মানে সরকারের চেয়েও একটা কঠিন জিনিস আর কি মনে হয় আর কি। চোখে দেখা যায় না, বাইরে বেরোয় না, একে কোনো ঘেরাও করা যায় না, একে কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় তাকে বেঁধে ফেলা যায় না। কিন্তু এই সিন্ডিকেটের বিষয়টিকে হচ্ছে খুবই হলো মানে সাধারণ মানুষের চোখে না দেখা গেল, এটা কিন্তু হচ্ছে গিয়ে রাষ্ট্রের চোখে ঠিকই পড়ে। এবং রাষ্ট্রের চোখে পড়তে গেলে আমাদের যে গুরুত্বপূর্ণ বিষয়টা রয়ে যায়, এই বাজার সিন্ডিকেট বলেন, এই মজুদদার বলেন, হ্যাঁ, আমরা তো ব্যাপক স্লোগান দিয়ে গেছিলাম যে এই শেখ হাসিনার সরকার সিন্ডিকেটের সরকার, সিন্ডিকেটের পাহারাদার, মজুদদারের পাহারাদার। তো আমরা তো যদি সেই হিসাব করি, তাহলে সেই পাহারাদার বদল হয়েছে। শেখ হাসিনা ছিল পাহারাদার মজুদদারদের সিন্ডিকেটের, সেটা পরিবর্তন হয়ে হচ্ছে ডক্টর ইউনূস হয়েছে, সেটা পরিবর্তন হয়ে কি এখন তারেক রহমান হয়ে যাচ্ছে। এই চ্যালেঞ্জটা তারেক রহমানের প্রতি আমরা দিয়ে গেলাম আর কি, যে তিনি যেন এটা পাহারাদার না হয়। তাহলে এখানে হলো যে বক্তব্যটি মুখ দিয়ে বাড়িয়েছে মন্ত্রী মহোদয়, সেই বক্তব্যটা খুব সাংঘাতিকভাবে গ্রহণ করতে হবে। ইচ্ছা করলে এই বাজার সিন্ডিকেটকে আপনি তছনছ করতে পারেন, এবং তার আবার একটা প্রতিক্রিয়াও আসবে, একটা প্রতিক্রিয়ার রাজনীতিও এটার মধ্যে দিয়ে তৈরি হবে। সেই প্রতিক্রিয়ার সময় প্রয়োজনে হচ্ছে দেশের জনগণ আপনার সাথে থাকবে। কিন্তু এই বাজার সিন্ডিকেটটাকে ভাঙতে গেলে আপনাকে আসলে একটা মূল বিষয় মনে রাখতে হবে। আপনি সব কিছু চালাবেন মার্কেট ইকোনমি নিয়ে, আপনি মার্কেটকে বলবেন স্বাধীন করে দাও, আপনি নিউ লিবারাল ইকোনমি নিয়ে দেশ চালাবেন, ঠিক আছে। আর আপনি একটা কম্পোনেন্ট, নিউ লিবারাল ইকোনমির একটা কম্পোনেন্ট হচ্ছে এই মার্কেট সিন্ডিকেট, ঠিক আছে, সেটাকে আপনি আবার ভালো করে ফেলবেন। মানে দেশের পুরো সিস্টেমটা একটা ক্যাপিটালিস্ট সিস্টেম থাকবে, একটা সিস্টেমে এসে আপনার সমাজতান্ত্রিক সিস্টেম হবে। এইখানে মানে কৃষকের যে ব্যাপারটা থাকে বাজার সিন্ডিকেটের ক্ষেত্রে, সেটা হচ্ছে আমার সাথে মানে আমরা দেখে আসতেছি রাষ্ট্র বা সরকার কৃষকের সাথে অ্যাটিটিউডটা এমন করে যে তাকে সে ভিক্ষা দিচ্ছে। না, ভিক্ষা দেওয়ার ব্যাপার না তো, কৃষক তো ভিক্ষা চায় না, কৃষক চায় তার ন্যায্য অধিকার, তার ফসলের ন্যায্য মূল্যটা কৃষক চায়। আপনি কৃষক কার্ড দিচ্ছেন, কৃষক কার্ড দিচ্ছেন, আপনি আগেই তাকে ধরে রাখতেছেন, এই তো হচ্ছে অ্যাবান্ডেন হয়ে গেছে, একেবারে হয়ে গেছে। ন, ওই তো বাংলাদেশে হচ্ছে গিয়ে সত্যিকার অর্থে হচ্ছে বাংলাদেশের উৎপাদক, ও সত্যিকারের এন্টারপ্রেনার বাংলাদেশের কৃষক, ঠিক আছে। কৃষকের মধ্যে বড় এন্টারপ্রেনার বাংলাদেশে নাই, এবং এটা হিউজ পপুলেশন। এই মানে উদ্যোক্তা, তারা ছোট্ট উদ্যোক্তা কিন্তু হিউজ পপুলেশন তাদের, এবং তাদের অর্থনীতির জিডিপিতে বিশাল তাদের অবদান। ফলে তারা অত কিছু চায় না, তারা তো চায় হচ্ছে ফসলের ন্যায্য মূল্যটা। আর ফসলের ন্যায্য মূল্য নির্ধারণ করবার ক্ষেত্রে দিয়ে আপনাকে যেটা করতে হবে, আপনি হচ্ছে গিয়ে যেমন ফসলের ন্যায্য মূল্য কিনতে হবে, একই সাথে আপনার হচ্ছে গিয়ে সেই পুরনো যে দাবিগুলো আমরা উত্থাপন করে আসছি, সেটা হচ্ছে আপনার রেশন সিস্টেমে ফিরে যেতে হবে। আপনাকে রেশন সিস্টেমে ফিরে যেতে হবে, যাতে হচ্ছে সরকারি উদ্যোগে, সরকারি প্রতিষ্ঠান থেকে যদি আমি ন্যায্য মূল্যে মানে আমার নিত্য প্রয়োজনীয় জিনিসটা কিনতে পারি, তখন আমার শপিং মলে বা সুপার শপে বা বাজারে সিন্ডিকেটওয়ালারা খেলাটা খেলতে থাকুক, ওদের জিনিস তখন মানুষ কিনবে না। মানুষ তখন হচ্ছে গিয়ে ওই রেশন শপ থেকে তার হচ্ছে গিয়ে জিনিসটা, প্রয়োজনীয় জিনিসটা আদায় করার চেষ্টা করবে আর কি। তো ওটা না করলে, ওটা অর্থনীতিকে দিয়েই, ওটা বিজনেসকে দিয়েই বিজনেস গ্রুপকে মোকাবেলা করতে হবে। আপনি পুলিশ দিয়ে ঠ্যাঙে আপনি সিন্ডিকেট ভাঙতে পারবেন না। ডাক্তার রাকিব হাসান, খুব সংক্ষেপে বিষয়ে জানতে চাই আপনার কাছে। কোন বিষয়? এই যে বাজার সিন্ডিকেটের বিষয় কি? আচ্ছা দেখুন, অর্থনীতির ভাষায় একটা কথা আছে, স্কারসিটি, অর্থাৎ সম্পদের দুষ্প্রাপ্যতা। ধরেন সেটা হচ্ছে কি, ধরেন আমরা একটা জিনিসের আমাদের মানুষের চাহিদার কোনো শেষ নাই, কিন্তু সমস্যা হচ্ছে কি জিনিসটা তো লিমিটেড। তো এখানে হচ্ছে চাহিদা, অর্থনীতি তার একটা কথা চলে আসে চাহিদা এবং যোগান।
মানে মানুষের পণ্যের আকাঙ্ক্ষা হচ্ছে চাহিদা, আর কতটুকু বাজারে সাপ্লাই দিতে পারে হচ্ছে যোগান। জিনিসটা কিন্তু অর্থনীতিতে খুব মানে একে অপরের পরিবারে চলে। যখন এখানে দুষ্ট চক্রগুলো ঢোকে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি, সিন্ডিকেট, বাজার, তখনই এইগুলো ব্যাহত হয়। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন একটা সরকার কখনোই পৃথিবীতে কোনো সরকার সব জনগণকে সন্তুষ্টি করতে পারে না, কোনোদিনও পারবে না। ইভেন সরকার সবসময় ভালোভাবে দেশ চালাতেও পারে না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। ধরেন এই সরকারও, ধরেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, উনি কোনো আকাশ থেকে নাজিল দেবদূত না যে উনি সকলের সব ইচ্ছা পূরণ করে ফেলবেন, পারবেন বলে আমি মনে করি না। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার ইন্টেনশনটা নিয়ে আমি আসলে আপনাকে জাজমেন্ট করতে চাই, আপনার ইন্টেনশনটা ক্লিয়ার কিনা বা আপনি আন্তরিক কিনা। ধরেন একটা জিনিস আমাদের মেডিকেল টার্মে একটা ঘটনা আছে, টার্ম আছে যে এমপ্যাথি, যে আপনি পেশেন্টের প্রতি শুধু সিম্প্যাথাইজ না, এমপ্যাথাইজড কিনা, মানে পেশেন্টের এই যে কষ্টটা হচ্ছে এটা আপনি ফিল করতে পারছেন কিনা, এটা আসলে ইন্টেনশনটা জরুরি। সরকার এই জায়গা থেকে আমি মনে করি 2.5 মাস বয়সে একটা সরকার, সে জনগণ বা বিশেষ করে কৃষক বা বাজার, এটাকে নিয়ে সরকার তার এই জিনিসটা ফিল করতে পারছে কিনা। অলরেডি আপা উদাহরণ দিয়েছে, আমি এটা রিপিট করতে চাই না। সারাত সাহেব একটা কথা বলছিলেন যে সেটা হচ্ছে কি ওই আপনার ট্যাক্সের বিষয়, আমি ট্যাক্সের বিষয়টা যোগ করতে চাই। দেখুন আমাদের বাংলাদেশ সরকারের মানে ইন্টারনাল যে ইনকাম হচ্ছে দুটা পথে, একটা হচ্ছে পণ্যের ভ্যাট আর একটা হচ্ছে আমদানি শুল্ক। এর বাইরে সরকারের খুব বেশি ইনকাম নেই। এখন কথা হচ্ছে ধরুন আমার দেশে তো ধনীর পরিমাণ বাড়তেছে, আপনার এলিট সোসাইটির ক্লাস বাড়তেছে, কোটিপতির সংখ্যা বাড়তেছে। গত বছরও জিরো ট্যাক্সে 100 কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে গত বছরও। তো এটা পুরো অর্থনীতিতে একটা ইফেক্ট পড়তেছে না। এখন এটা থেকে আপনি কীভাবে মানে আপনার, এখন তো আমরা এলডিসিতে গ্রাজুয়েশন করতেছি, মধ্যম আয়ের দেশে যাচ্ছি, তাহলে আপনার এই যে ইনকাম ট্যাক্সের এই বিষয়টা নিয়ে সরকারের নীতি কী, এটা এই বাজেটে করা উচিত। কারণ না হলে আপনি প্রতি বছর পণ্যের দাম বাড়ান, এটা তো সাধারণ মানুষের ভুক্তভোগী। মানে এটা তো একেবারে লোয়ার, একেবারে যে ফকির ভিক্ষুক, সে থেকে ধরেন একটা পানির দাম আপনি 10 টাকা জায়গায় 12 টাকা করলেন, তো এটা তো সবাই ভুক্তভোগী। কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার ইনকাম ট্যাক্স অনুযায়ী এই যে বড় লোকেরা, এলিটরা, কোটিপতি প্রতি বছর আপনি দেখবেন মানে আমাদের মাথা পিছু আয় বাড়ে, কোটিপতির সংখ্যা বাড়ে, কিন্তু তাহলে আমাদের মানে রাজস্ব ঘাটতি হয় কেন, আমাদের সরকারের নেট ইনকাম কমে যায় কেন? তো এই জায়গাটা আমি মনে করি সরকারের এই বাজেটে, সামনে আর খুব বেশি দিন বাকি নেই, বাজেট দিবে, হয়তো ঈদের পরে বাজেট দিবে, তো বাজেটের এই জিনিসটা আমি মনে করি সরকারের আবার খুব মাল্টি রোল প্লে করা উচিত। একই সাথে তার ডিপ্লোমেসি, যেরকম মাল্টি রোল ডিপ্লোমেসি প্লে করা উচিত, বাজেটের ক্ষেত্রে তার এরকম দূরদৃষ্টিতার মানে চিহ্ন রাখা উচিত। আদারওয়াইজ কিন্তু এই বাজার সংকট এগুলো থাকবেই, এগুলো 100% নির্মূল হবে না, কিন্তু সরকারের ইন্টেনশনটা দেখতে হবে। এবং আমরা ধরেন একটা অভিযোগ আসলে সরকার সেটাকে অ্যাড্রেস করছে কিনা সেটা জরুরি। আমরা একটু উদাহরণ আপনাকে দিই। ধরেন গতকালে সম্ভবত পুলিশ সপ্তাহ শুরু হলো, সেখানে কারো ওই পুলিশের বিভিন্ন অ্যাওয়ার্ড দেয় না, পিপিএম, সেবা, স্বাস্থ্য, এই জাতীয় অনেকগুলো পুরস্কার দেয়, অনেকের বিরুদ্ধে অভিযোগ আসছে, পুরস্কার স্থগিত করলো। এর আগে আমরা দেখলাম বিভিন্ন নিয়োগের এরকম প্রশ্ন উঠছে, ইভেন তাও না, বিভিন্ন জায়গায় ছাত্রদলের কমিটি দিছিল, তো সেখানে দেখা গেল 10 জন 12 জন ছাত্রলীগের পোলাপাইন ঢুকে পড়ছে। যখন অভিযোগগুলো আসছে মিডিয়াতে আসছে, তখন এই কমিটিগুলো স্থগিত করা হয়েছে। আমার কথা হচ্ছে কি, সরকার এই জিনিসটাকে অ্যাড্রেস করতেছে কিনা। কারণ হাসিনা সরকার সময় আমরা কি দেখছি, যাই বলেন তার গায়ে সে কিছু লাগাবে না। এখন এই সরকার তো হাসিনা সরকার না, এই সরকার আপনার কথাটাকে মূল্যায়ন করছে কিনা, মানে আপনার একটা যে কমে, আপনার মূল্যটা শুধু ভোটে না, এই 5 বছর আপনার কথা সরকার শুনতেছে কিনা সেটা জরুরি। সরকার যদি না শুনে, তখন আপনি সরকারকে আপনি সমালোচনা করতে পারেন, আদারওয়াইজ আপনি আমি এটার কোনো ওই দেখি না। আমি মনে করি সরকার রাইট রেখে আছে এবং সরকার চেষ্টা করছে, সরকার সবকিছু পারবে বলে মনে করে না, কিন্তু সরকার চেষ্টা করছে। একটা কথা শেষ করে 10 সেকেন্ড, সেটাই ধরেন বানর খুব ভালো গাছ লাফায়, কিন্তু সে তো গাছ থেকে পড়ে যেতে পারে। সুতরাং খুব ভালো দেশ চালালে সরকার ফেল দিতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে কি সরকার আন্তরিক কিনা, জনগণকে ওন করে কিনা, সেটা সবচেয়ে বড় বিষয়, দেখার বিষয়। জি, ওনার শেষ পর্যায়ে সরোয়ার তুষার, আপনার কাছে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হাম। গত 24 ঘন্টায় আরো 6 শিশুর মৃত্যু হয়েছে। প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্যমন্ত্রী বলেই যাচ্ছেন আশাবাদের কথা, খুব দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে, খুব দ্রুত নিয়ন্ত্রণে আসবে। মানে কি বলবো, এটা আসলে বিগত সরকারের দিকে যাচ্ছে, যে বিগত সরকারের নানা অদক্ষতা বা যথাসময়ে টিকা না কিনা, নানা বিষয় আসছে। আচ্ছা দেখেন, প্রথম কথা এই বিষয়ে সেটা হচ্ছে যে আমরা যত কথাই বলি, আমরা আমাদের শিশুদেরকে মানে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারছি না, এটা একটা ন্যাশনাল ফেইলিয়ার। এখন এরপরে আপনি আসবেন যে দায়ের ক্ষেত্রে রাজনৈতিকভাবে একজন এক দিকে দায় দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে এই মুহূর্তে এই সমস্যাটা, আমাদের এখানে মৃত্যুর রেট বেশি, কিন্তু আউটব্রেকটা কিন্তু সারা পৃথিবীতে অনেকগুলো জায়গায় হচ্ছে। যে সকল দেশে একসময় হাম মুক্ত ঘোষণা করা হয়েছে, সেই উন্নত দেশগুলোতে এখন হামের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে যে ডেথগুলো নিয়ে বিশেষজ্ঞরা যেটা বলছেন, আমি যতটুকু দেখলাম প্রায় 400 মতো শিশু মারা গেছে, তার মধ্যে একেবারে নিশ্চিত হামের কারণে মারা গেছে হচ্ছে 50 জনের মতো। বাকি হচ্ছে আপনার হামের যে সিমটম, উপসর্গ, এর মধ্যে অনেকগুলো আছে, কাশি সহ আরও বেশ কিছু সিমটম আছে, যেগুলো এক একটা সিমটম থাকলে এগুলোকেও সন্দেহভাজন হিসেবে যে হামের কারণে মারা যেতে পারে বা হামের উপসর্গ নিয়ে মারা যেতে পারে সেরকম বলা হচ্ছে। ঘটনা যেটাই হোক, এটা কিন্তু শুধু আমরা আলোচনাটা রাখছি যে টিকার দিকে, কিন্তু এর সমস্যাটা শুধু টিকা কেন্দ্রিক না বলেই মনে হচ্ছে।
এবং অনেক বিশেষজ্ঞরা বলছেন যে এটা হামের একটা নিউ ভ্যারিয়েন্টও হতে পারে। 19 দিনের বাচ্চা মারা যাচ্ছে, সে তো টিকার আওতাতেই নাই। না ভাই, এটা আপনি বলতে, আচ্ছা শেষ করেন, বলবো। 19 দিনের বাচ্চা মারা যাচ্ছে, 9 মাসের কম বাচ্চা মারা যাচ্ছে, তো এদের তো আপনার টিকার আওতায় আসার কথা না, কিন্তু তারাও তো মারা যাচ্ছে। আর এর আগে আমি যেটা দেখলাম 2023, 2024, 2025 সেখানে হচ্ছে 90%, 92%, 93% এরকম করে আপনার টিকা দেওয়া হয়েছিল, কিন্তু তবুও এখানে কাউকে ব্ল্যাঙ্ক চেক দেওয়ার সুযোগ নেই। আমি এই যে সরকার একটা বোধহয় কমিটি করবে, তদন্ত কমিটি, আমি আশা করব যে এটা একটা ফ্রি তদন্ত কমিটি হবে, যেখান থেকে আমরা আসলে জানতে পারবো যে এটা ঘটনাটা কি। দেখুন, আমি একটু অ্যাড্রেস করি। 19 দিনের বাচ্চা মানে হামের টিকা দেওয়ার দরকার নেই। তার ঘটনা হচ্ছে কি, হাম হচ্ছে একটা হাইলি কন্টাজিয়াস কমিউনিকেবল ডিজিজ। এখন এটার জন্য আপনার হার্ড ইমিউনিটি তৈরি করতে 95% রাখতে হয়। হাসিনার আমলে 90 থেকে 95% ছিল। সরকার মাঝখানে যে গ্যাভি থেকে টিকা বন্ধ রাখছিল, তখন এটা 60% নেমে আসছে। এখন যখন হাইলি কন্টামিনেটেড হয়ে যায়, তখন আপনারাও ক্যারিয়ার হতে পারি, অ্যাডাল্টও ক্যারিয়ার হতে পারে, তখন এই বাচ্চারা ইনফেক্টেড হয়েছে। কারণ এটাই মানে কমিউনিকেবল ডিজিজের ফর্মুলা আর কি। তো সেই জায়গা থেকে আমি মনে করি তদন্তে সঠিকটা বেরিয়ে আসবে। এটা পুরা দায়টা ইন্টিরিয়াম টার্মে, এখানে হাসিনা গভর্নমেন্টের কোনো দায় নাই, গভর্নমেন্টের কোনো দায় নাই। এই গভর্নমেন্ট অলরেডি এগুলোকে অ্যাড্রেস করেছে। আপনার 15 লক্ষ শিশুকে টিকার আওতায় নিয়ে এসেছে। মাত্র 34 দিনের ব্যবধানে সরকার 98% শিশুকে টিকার আওতায় নিয়েছে। এখনও পর্যন্ত 30-32 হাজার শিশু আক্রান্ত। খুবই দুঃখজনক, বা আমরা চাইবা না আছে আরও অনেক শিশু মারা যাবে। কারণ হচ্ছে কি, যখন আপনার সিরিয়াস কন্ডিশন তৈরি হয়, তখন এটা তো সাপোর্টিভ ট্রিটমেন্ট। এবং শুধু তাই না, গত সরকার ভিটামিন এ ক্যাপসুলও বন্ধ রাখছিল, টিবির টিকা বন্ধ রাখছিল, প্যাটের মানে প্রোস্টেট ক্যান্সারের যে প্যাট সিটি স্ক্যানের যে রিয়েজেন্ট, সেটা বন্ধ রাখছে। মানে এত অথর্ব অযোগ্যতা যে প্রমাণ দিয়ে গেছে। আমি মনে করি যে এই সরকারের দায়িত্ব আপাতত এটাকে যেভাবে ট্যাকেল করা, এই হামের ইস্যুটাকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে তৈরি করে, হেলথ ক্রাইসিস হিসেবে তৈরি করে, এটাকে যেভাবে সর্বোচ্চ সহযোগিতা করা উচিত, সর্বোচ্চ রাষ্ট্রীয় অ্যাড্রেস করা উচিত। একই সাথে সঠিক তদন্তের মাধ্যমে যারা এটা জন্য দায়ী তাদেরকে বিচার আওতানো উচিত, না হলে একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে না। কারণ তারা বাংলাদেশের শিশুদেরকে নিয়ে, যারা আগামী দিনের ভবিষ্যৎ বা শিশু মানুষের মৃত্যু নিয়ে তারা যে ছেলে খেলা খেলছে, এটা অবশ্যই একটা দৃষ্টান্ত হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকারের কথা অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের সবাইকে বিচার আওতানো উচিত। ইভেন আমি পুরো ডেটা নিয়ে আসছি আজকে, যা আপনার টাইম নিয়ে থাকলাম আর বলতে পারতাম সরকার কি কি করছে। মানে খুবই দুঃখজনক। আমি একটু শেষ করি, 1 মিনিট আমাকে সময় দেন। 2024-এর বাজেটে সর্বশেষ যখন হাসিনা পড়ে যায়, তার 1 মাস আগে সে বাজেট দিল, 24-এর জুলাইতে আন্দোলন শুরু হলো। সেই বাজেটে স্বাস্থ্য খাতে সে 41,407 কোটি টাকা বরাদ্দ করে, পূর্ববর্তী বাজেট থেকে 9% বৃদ্ধি করে। 4টা কারণে। কারণ হচ্ছে কি, বেশি স্বাস্থ্যকর্মী নিয়োগ, সাপ্লাই চেইন ঠিক রাখা। কারণ হচ্ছে সাপ্লাই চেইন এই কারণে ঠিক রাখা, কারণ হচ্ছে কি আমরা ওই মধ্য আয় দেশে চলে গেলে তখন অনেক কিছু দাম বেড়ে যাবে, এখানে আগে থেকে রিজার্ভ করা। 3 নম্বর হচ্ছে ফোকাস অন স্পেশাল প্রোগ্রাম ইপিআই, তারপর হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্পিং, 4 নম্বর হচ্ছে অবকাঠামো উন্নয়ন বাড়ানো। এর মাঝখানে সে করলো কি, ইউনিসেফের সাথে ওপেন টেন্ডারে চলে গেল। যিনি আমাদের এখানকার, যেটা আমি বাংলাদেশের কোনো মিডিয়া রেফারেন্স দিচ্ছি না, সায়েন্স অর্গানাইজেশন যে ম্যাগাজিন, তারা নিজেরাই বলছে যে বাংলাদেশের যে ইউএনের হাই রিপ্রেজেন্টেটিভ, তিনি রানা ফ্লাওয়ার্স, তিনি বলছেন ফর গড সেক প্লিজ ডোন্ট ডু দিস, মানে আল্লাহর ওয়াস্তে এটা করিস না। তারপরও তারা ওপেন টেন্ডার চলে গেছে, কারণ তাদেরকে বলছিল ওপেন টেন্ডার গেলে আপনার 12 মাস থেকে সর্বোচ্চ লেন্দি হতে পারে। মাঝখানে টিকা গ্যাপ ছিল, সরকার টিকা কিনছে, কিন্তু মাঝখানে যে গ্যাপ ছিল, গ্যাপের কারণে ইমিউনাইজেশনের যে হার্ড ইমিউনিটি 60% নেমে আসে, তখন ক্যারিয়ারটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার কারণে আমাদের রোহিঙ্গা ক্যাম্প প্রথম ওখানে শনাক্ত হয়। সেখানে শুরু হওয়ার পর আজকে পর্যন্ত 58টা জেলা এটা পুরো বিস্তার করেছে। এখন এই কারণে ওই তুষার ভাই হামের নিউ ব্র্যান্ডের কথা বলছে, হামের নিউ ব্র্যান্ড বাংলাদেশে এখনো পাওয়া যায় না, সেটা জাপানে পাওয়া গেছে, হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, জাস্ট হার্ড ইমিউনিটি ব্রেকডাউন করার কারণে সরকার এই অবস্থা হয়েছে। এবং এটার জন্য আমি মনে করি যে এই সরকার চুপ করার জন্য না থাকে, এবং সরকার অন্তত একটা শোক প্রকাশ, নিন্দা প্রকাশ, যা কিছু করুন না কেন, তদন্ত কমিটির মাধ্যমে এদেরকে বিচার আওতানো উচিত। জি, কি করবে সরকার? এটা কি বলবো, এটা এত দুঃখজনক একটা বিষয়। এই জন্যই মানে মানুষ যে বলে যে গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তা কতটা, মানে জনগণের প্রতিনিধি হওয়া যে কতটা জরুরি। এই অন্তর্বর্তীকালীন সরকারটা এতটাই জনগণ থেকে বিচ্ছিন্ন ছিল, ওই যমুনাতে বসে বসে মানে কিছু আলোচনা ছাড়া আর সচিবালয় ইসের ছাড়া, মানে কিছু কর্মসূচি ছাড়া কিংবা প্রশাসনিক কিছু কাজ ছাড়া এরা আর অন্য কিছু করেছে বলে মনে হয় না। এই যে স্বাস্থ্য উপদেষ্টা করা হয়েছিল, ডে 1 থেকে এই নারী সম্পর্কে কিন্তু প্রত্যেকের কিন্তু ছিল, অভিযোগ ছিল, কিন্তু প্রত্যেকেই এটা কিন্তু রিজেক্ট করেছে। সেটা আপনি বিএনপি বলেন কিংবা অন্যান্য যারা ছিল আমাদের সাথে প্রত্যেকেই কিন্তু, এবং সাধারণ জনগণও বলেছিল যে অসুস্থ, চলতে পারে না, সে কোনো আন্দোলন কিংবা বিগত 17 বছরে এত আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, কোথাও তার কোনো ভূমিকা ছিল না। সেই মহিলাকে এনে তার উপদেষ্টা করা হলো, এবং এই এত নেগেটিভ মানে প্রচারণা তার বিরুদ্ধে ছিল। কারণ ওই সময় আপনি জানেন যে প্রায় 30,000-এর মতো যে অসুস্থ
আমাদের গণ অভ্যুত্থানে নাগরিকরা চিকিৎসা ছিল, ঠিকভাবে দেয়নি। হ্যাঁ ছিল, তাদেরও কিন্তু ঠিকভাবে চিকিৎসা চিকিৎসা দেয়নি। সেবা দেয়নি, কিন্তু তারপরেও কিন্তু আমলে নেওয়া হলো না, তার রেজাল্ট কিন্তু আমরা এই যে আচ্ছা ভোগ করছি। জি হ্যাঁ। ডাক্তার সাজেদুল হক রুবেল, আপনাকে দিয়ে শেষ করতে যাচ্ছি। আলোচনা তো অনেক হলো, আসলে এই সংকটের এই ইমিউনিটি সিস্টেমের কথা শুনছিলাম, এটার খুব দ্রুত কি সমাধান হবে কিনা? খুব দ্রুত সমাধান সম্ভব না, অসম্ভব ব্যাপার। গুলি বেরিয়ে গেছে, ঠিক আছে, এখন গুলি তার লক্ষ্য যা লাগবে আর কি, আপনি এখন আর কিছু করার নাই। এখন আপনার যেটা হচ্ছে সেই আহতকে আপনি দ্রুত কিভাবে করে কভার করতে পারবেন, অর্থাৎ আমরা প্রতিষেধকের যে জায়গাটায় ছিলাম সেটা এখন নাই, এখন আমার হচ্ছে প্রতিরোধের জায়গায় যেতে হবে। এখন ওই জায়গাতেও আমাদের কিছু সমস্যা আছে, হ্যাঁ, ঘাটতি আমাদের আছে। ওই জায়গায়ও ঘাটতি আছে। আমাদের এই যে নাটাল আইসিইউ যেটা সেখানে নাই, আমাদের ছোটদের যে ভেন্টিলেশনের ব্যাপার আছে সেখানেও আমাদের সংখ্যা অপ্রতুল রয়েছে। আমার প্রথম কথা হচ্ছে গভর্নমেন্টকে যেটা খুব গুরুত্ব সহকারে অ্যাসার্ট করতে হবে। Exactly. আমি আজকের এই অনুষ্ঠানের মধ্যে বলতেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে এই বিষয়টাকে অ্যাসার্ট করতে দেখি নাই, Right. এবং তাকে তার প্রয়োজন যে এটা এই যে 400 শিশু মারা গেছে, হ্যাঁ, এইখানে আলোচনা করেছেন আমাদের সবাই, এবং আমি সেই আলোচনা করছি, এবং কালকেও আমার পার্টি একটা ডিজি হেলথ একই বিষয় নিয়ে হচ্ছে গিয়ে কর্মসূচি পালন করবে, এবং সেখানে আমরা দাবি করতেছি যে এটার জন্য প্রয়োজনে বিগত সরকারকে হচ্ছে গিয়ে এন্টারিম গভর্নমেন্টকে কাঠগড় দাঁড় করাতে হবে, কিন্তু তার আগে কাঠগড়ে দাঁড় করাবো পরে, প্রয়োজনে 2 বছর পরে করাবো, কিন্তু তার আগে এই মুহূর্তে আমার হচ্ছে আর কোনো শিশু যেন হচ্ছে বিনা চিকিৎসায় না মারা যায় তার ব্যবস্থা করতে হবে। এবং এই জন্য আপনাকে কিন্তু এক ধরনের ইমার্জেন্সি, এক ধরনের কিন্তু জাতীয় মানে মহামারী এরকম একটা সিচুয়েশন এখানে ঘোষণা করার প্রয়োজন রয়েছে, কারণ এটা কিন্তু আপনার ডাক্তার রাকিব বলেছে এবং আমিও বলতেছি, এটা কিন্তু কন্টাজেনিয়াস ডিজিজ, এটাও কিন্তু একটা সংক্রমণ, হ্যাঁ, এটা যেমন করোনা যেমন সংক্রমিত হয় এটাও কিন্তু সংক্রমিত হচ্ছে। এবং যেহেতু আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতার একটা জাতীয় লেভেল আছে, একটা হার্ড ইমিউনিটি আছে, সেটা ব্রেক হয়ে গেছে, যার ভুলে হোক ব্রেক তো হয়েছে, ব্রেক হওয়ার কারণে এখন আমরা একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতি পড়েছি, ফলে এটা একটা জাতীয় দুর্যোগ, এইভাবে করেই হচ্ছে একটা ডিক্লারেশন দরকার, এবং এখানে সবাই মিলেই আপাতত সমস্যা সমাধান করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সাজেদুল হক রুবেল, ডাক্তার রাকিব আল হাসান, হেলেন জেরিন খান এমপি এবং সরওয়ার তুষার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আপনার চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পাবলিক পার্লামেন্ট দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।